আমরা পড়িয়েছি সিএসআর জিনিসটা কি। আমরা বলছি অর্গানাইজেশন গুলা নিজেরা প্রফিট না করে সোসাইটি ওয়েলবিং এর জন্য যদি কোনো কন্ট্রিবিউশন করে, সেটা হলো আমরা সিএসআর বলছি। সিএসআর এর আমরা বলছি কোনো থিওরি এখন পর্যন্ত কনক্রিট থিওরি কোনো আবিষ্কৃত হয়নি বা কেউ দিতে পারে নাই যে এটাই সিএসআর হবে। ও একটা জিনিস তো ভুলে গেছি, বাংলাদেশের সিএসআর, বাংলাদেশ ব্যাংকের গাইডলাইন্সটা তো ডাউনলোড করা হলো না, এটা ডাউনলোড করে দিতে হবে। আচ্ছা, পরের ক্লাসে দিব হয়তো। তারপরে সিএসআর এরিয়াস গুলো ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাকাউন্টিং 1977 এ তারা চারটে এরিয়াতে বলছে যে এই কাজগুলো হলে সিএসআর অ্যাক্টিভিটিস গুলোকে চারটে এরিয়াতে ভাগ করেছে। তারপরে সিএসআর এর বেনিফিট আমরা পড়িয়েছি, তো সেখানে মূলত বলছি কর্পোরেট ইমেজ এবং ব্র্যান্ড ইমেজ ক্রিয়েট করার জন্য মূলত সিএসআর গুলো করে। আর ব্যক্তিগত পর্যায়ে তো আমরা তো করতেছি কর্পোরেট, ব্যক্তিগত সিএসআর এর প্রশ্ন না। ব্যক্তিগত সিএসআর সেটা অনেকে হয়তো পরকালের আশায় করে বা কিছু করে, সেটা অন্য কথা। আর কর্পোরেশন গুলো তো আর পরকাল নেই, তারা মূলত তাদের কর্পোরেট ইমেজ এবং ব্র্যান্ড ইমেজ, এই জন্য যতগুলো সিএসআর করে সবগুলো হয় প্রোডাক্টের নামে বা প্রতিষ্ঠানের নামে এগুলো করা হয়। তারপর আমরা বলছি গ্রিন অ্যাকাউন্টিং এবং ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এর মাঝে ডিফারেন্স। তো সেক্ষেত্রে আমরা গ্রিন ব্যাংকিংও বলেছিলাম, এখন গ্রিন ফাইন্যান্সও আছে, গ্রিন ম্যানেজমেন্টও আছে, সবই তার মানে কাগজবিহীন যত কার্যক্রম হবে সবই গ্রিন অ্যাক্টিভিটির মাঝে পড়বে। তো ব্যাংকের ক্ষেত্রে হয় গ্রিন পেপারলেস ব্যাংকিং একটা, আরেকটা হলো এনভায়রনমেন্টাল প্রজেক্টলি, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি প্রজেক্টে যদি ফাইন্যান্স করে তখন তাকে গ্রিন ব্যাংকিং বলা। গ্রিন অ্যাকাউন্টিং বলছে একটা অর্গানাইজেশন পরিবেশ প্রোটেকশন, এনভায়রনমেন্টাল প্রোটেকশন, এনভায়রনমেন্টাল রুলস রেগুলেশন এগুলো ফলো করার জন্য যে খরচ করে সেটা যে রেকর্ড করে সেটা গ্রিন অ্যাকাউন্টিং এর মাঝে হয়। আমার মনে হয় ডেফিনেশনটা আরো চেঞ্জ হয়ে যাবে কিছুদিন পরে, যে এই যখন সফটওয়্যারের মাধ্যমে হিসাব নিকেশ রাখা হয়, কোনো কাগজ রাখা হয় না, লেজার জার্নাল, এগুলো সবই সফটওয়্যার বেস, এটা গ্রিন অ্যাকাউন্টিং এর ভিতরে চলে আসবে। যদি এটাকে আমরা মেকানাইজড অ্যাকাউন্টিং বলি অথবা অ্যাকাউন্টিং ইনফরমেশন সিস্টেমস এর ভিতরে চলে আসে। তো গ্রিন অ্যাকাউন্টিং এবং ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এর মধ্যে ডিফারেন্স আমরা বলছি। গ্রিন অ্যাকাউন্টিংটা হলো মূলত গ্রিন অ্যাকাউন্টিং এর ইউজার হলো এনভায়রনমেন্টাল গভর্নমেন্ট এবং বিভিন্ন ডেভেলপমেন্ট এজেন্সি গুলো, আর ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এর ইউজার হলো ইনভেস্টর, ক্রেডিটর, শেয়ার হোল্ডার এরা। আর ডিসক্লোজার ফরম্যাট, ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এর ফরম্যাট হলো ফিনান্সিয়াল স্টেটমেন্টস, আর গ্রিন অ্যাকাউন্টিং এর এই ধরনের কোনো ফরম্যাট নাই, এটা অ্যানোটেশন, এক্সপ্লেনেশন, নোটস আকারে এটা উপস্থাপন করতে পারে। আর দ্বিতীয় যেটা বলছি, গ্রিন অ্যাকাউন্টিং এর আর কি কি বললাম, একটা হলো ইউজ ফরম্যাট, তারপরে ইউজার্স। তো আর ট্রেডিশনাল অ্যাকাউন্টিং শুধুমাত্র কেবল কোয়ান্টিটেটিভ ইনফরমেশন গুলাই তারা কনসিডার কোয়ালিটি দুটাই ডিসকাস করে। কি জিনিস সেখানে আসলে কোয়ান্টিটিভে আসে, তারা বলে গত বছর আমরা এই কাজ করেছি তার জন্য এত টাকা খরচ করেছি, এক্সপ্লেনেটরি বা নোট বা সাপ্লিমেন্টারি এগুলোর মাধ্যমে ডিসকাস করে। তো সেখানে কোয়ান্টিটেটিভের সাথে কোয়ালিটেটিভ তথ্যগুলো তারা দিয়ে দেয়। এই তো ছিল ডিফারেন্স। তারপরে আমরা বলছি রিপোর্টিং করার ফরম্যাটটা কি। যেহেতু কর্পোরেটিভ সরি সিএসআর এর জন্য কোনো স্পেসিফিক আমরা বলছি কোনো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস বা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপলস, এই ধরনের কোনো রুলস রেগুলেশন নেই। এমনিতেই বাংলাদেশে যেটা হয়, যখন কোনো ইন্ডাস্ট্রি স্থাপন করতে যায় তখন পরিবেশ অধিদপ্তর থেকে ছাড় নিতে হয়। এখন তো শুধু পরিবেশ অধিদপ্তর না, বলা হচ্ছে যে ফায়ার সার্ভিস থেকে সবকিছু থেকে নিতে হয়। নেওয়ার পরে কিন্তু একটা বিল্ডিং করতে গেলেও আপনাকে যেটা করতে হয় ফায়ার সার্ভিস থেকে ছাড় নিতে হয়। আর ইদানিং আপনারা জানেন ঢাকা শহরে যত বিল্ডিং করতে হয় সবগুলোতে কিন্তু অ্যাপার্টমেন্ট থাকে, সেখানে বোধহয় সোলার প্যানেল আমাদের ছাদও দেখে আছে, চালু থাকুক বা নাই থাকুক আপনাকে ইনস্টল করতে হবে, না হলে আপনি সিটি কর্পোরেশন থেকে সেই বিল্ডিংটা আপনি বসবাস করার অনুমতি পাবেন না। এটা তো গভর্নমেন্ট মূলত এনার্জি সেভিং করার জন্য দিয়েছিল যখন বিদ্যুতের খুব ক্রাইসিস ছিল তখন। তো যাই হোক, আমরা বলছি সিএসআর এর জন্য কোনো আইএএস এর কোনো গাইডলাইন্স নেই, তবে ইনডাইরেক্টলি দুইভাবে এটাকে আইএস এর সাথে রিলেট করে। একটা ছিল আমরা বলছি এমপ্লয়ি বেনিফিট, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কন্ট্রিবিউশনের ক্ষেত্রে যেটা হয়, এমপ্লয়ি বেনিফিট যদি দিয়ে দেওয়া হয় সেক্ষেত্রে কি কি খরচ করছে তার জন্য তারা আইএস অনুযায়ী যখন ফিনান্সিয়াল স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্ট করে তখন সেখানে দেখা হয়। যেমন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের জন্য যদি তাদের ট্রেনিং ইনস্টিটিউট থাকে সেখানে খরচ, তারপরে ডে কেয়ার সেন্টার বা অন্য কিছুর জন্য যদি খরচ থাকে তাহলে সেটা ইনকাম স্টেটমেন্টে তারা দেখায়।
আর আরেকটা ছিল রিলেটেড পার্টি ডিসক্লোজার, কি ম্যানেজমেন্ট পার্সোনালকে যে বেনিফিট গুলো দেওয়া হয় সেটা IAS 24 অনুযায়ী আমরা আপনাদেরকে পড়িয়েছি, সেখানেও এটা CSR হিসেবে পরিগণিত হয়। এই দুইটা ছিল মূলত IAS এর সাথে রিলেট করা। এছাড়া আমাদের কোম্পানি আইন, বাণিজ্যিক আইন বা আমাদের IAS IFRS কোথাও এই সম্পর্কে কোনো গাইডলাইন্স বা রুলস রেগুলেশন নেই। তারপরে আমরা বলছি আপনাদেরকে পড়তে হবে এনভায়রনমেন্টাল রিপোর্টের কন্টেন্ট গুলো কি কি, এটা আশা করি পড়ে নিয়েছেন। আমি স্ক্যান করে একটা শীট দিয়েছি, আশা করি পেয়েছেন আপনারা। আমাদের এই ছিল মূলত কর্পোরেট রিপোর্টিং এর পার্ট। আর আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে কর্পোরেট রিপোর্টিং যদি আপনি এসএসসি সিলেবাস দেখেন তাহলে টোটাল অ্যাডভান্সড অ্যাকাউন্টিং যে যা কিছু আছে, যত অ্যাকাউন্টিং আছে সবই কর্পোরেট রিপোর্টিং। তার মানে রিপোর্ট করে কোথায়? অ্যানুয়াল রিপোর্টে। তো সেখানে তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টও থাকে, কর্পোরেট গভর্নেন্সও থাকে, অডিট রিপোর্টও থাকে, তারা সবগুলাই নিয়ে আসছে কর্পোরেট রিপোর্টিং। মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যা পড়ে ইন প্রোডাক্ট হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, তো সেটা রিপোর্ট করে অ্যানুয়াল রিপোর্টে, সেটাই কর্পোরেট রিপোর্ট। তার মানে টোটাল অ্যাকাউন্টিংটাই নিয়ে আসছে কর্পোরেট রিপোর্ট। আর এখন সিএ তে যদি কেউ যেয়ে থাকেন দেখবেন তারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বলে না, বলে ম্যানেজমেন্ট ইনফরমেশন। যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করা হয় শুধুমাত্র ইন্টারনাল ম্যানেজমেন্টের ডিসিশন নেওয়ার জন্য, তো ইন্টারনাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং করে শুধুমাত্র ইন্টারনাল ম্যানেজমেন্টকে ডিসিশনটা দেওয়া হয়, এই জন্য এটাকে বলা হয় ম্যানেজমেন্ট ইনফরমেশন বলা হয় ওরা। আর আরো কোনো জায়গায় এটাকে ডিসিশন বেজ অ্যাকাউন্টিং এ বলা হয়। তো আমরা যেটা বলছি কর্পোরেট অ্যাকাউন্ট রিপোর্টিং এর আমরা অতীতে যেগুলো পড়িয়েছি সেগুলো বাদ দিয়ে যেগুলো বাকি ছিল সেই ধারণাটা আপনাদেরকে দিয়েছি আর কি। আর যত অ্যাকাউন্টিং আসে সবই কর্পোরেট রিপোর্টিং এর আওতায় চলে আসে। আমরা এই মোটামুটি চলে গেল। তারপরে আমরা আসি আমাদের সিলেবাসের নাম হলো কর্পোরেট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এন্ড অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস নিজে যারা ফাইন্যান্সে পড়ে আসছেন, এটা 3 ক্রেডিটের একটা কোর্স। তো এটা আমরা এখানে দুইটা চ্যাপ্টার দিয়ে মূলত বেসিক জিনিসগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করা হবে, যাতে অন্তত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বিষয়টা কি, এটা টুলস টেকনিকস গুলো কি কি কতটুকু জানা যায়। তারপরে এটার বিভিন্ন রকম ডাইমেনশন আছে অ্যানালাইসিস, এক এক ব্যক্তি এক এক ইউজার এক এক ভাবে করে, যে যেভাবে করে সেভাবে, যার যেভাবে দরকার সেভাবে অ্যানালাইসিস করে। তো আমরা আজকে এখন চলে যাব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস পার্টে। তো প্রথমে আমরা যাব ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে, যে আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি, এলিমেন্টস গুলো কি কি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসটা কেন করব, অবজেক্টিভসটা কি, আর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করতে গিয়ে কোনো অসুবিধা হয় কিনা, লিমিটেশনস আছে কিনা, সেটা সহজ জিনিস। আমরা স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। এটা চ্যাপ্টার 8। এটা কি আপনাদেরকে দিয়েছিলাম? চ্যাপ্টার 8 আর 9 কি আপনাদেরকে দিয়েছিলাম? সিআর কই আছে? স্যার দেওয়া হয় নাই স্যার। না দিয়েছি মনে হয়, আমার যতটুকু মনে পড়ে। না দেই নেই। আচ্ছা না হলে স্যার চ্যাপ্টার 8 দিয়েছেন স্যার? হ্যাঁ চ্যাপ্টার 8 এ দিয়েছি, 9 এ দিয়েছি না? জি স্যার 9 ও দিয়েছেন। হ্যাঁ 9 এ দিয়েছি, গত ক্লাসে দিয়েছি। আচ্ছা যারা পান নাই তারা ওই যে সিআর এর কাছ থেকে নিয়ে নেবে। জি স্যার অসুবিধা নেই। আচ্ছা, এটা হলো ইন্ট্রোডাকশন টু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তো আমরা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কোর্সটা পড়বো প্রথমেই, এগুলো আমরা বিভিন্ন সময় ক্লাসে আলোচনা করছি, তারপরে আবার একটু যখন অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়াইছি তখনও বলেছিলাম। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শব্দটাই কিন্তু এখানে অনেকে ভুল করে ফেলে, স্টেটমেন্টস হবে কিন্তু, যেহেতু একটা স্টেটমেন্ট অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি, এজন্য হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। আচ্ছা, আমরা যত অ্যাকাউন্টিং পড়ি
সেখানে আমরা বলছি হয় অ্যাসেটের কথা বলা থাকে, না হয় লাইবিলিটির কথা বলা থাকে, না রেভিনিউজের কথা বলা থাকে, না এক্সপেন্সের কথা বলা থাকে, না হয় ইকুইটির কথা বলা থাকে। ইকুইটি মানে হলো ক্যাপিটাল, তারপরে রিজার্ভ সারপ্লাস যেগুলো থাকে সেগুলো। তো এখন একটা প্রতিষ্ঠান যখন তার তথ্যগুলা, যেহেতু আমরা বলি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং করা হয় মূলত এক্সটার্নাল ইউজারদের জন্য, একটা প্রতিষ্ঠানের কাছে তখন আপনি বলবেন যে ধরেন কোনো প্রতিষ্ঠান ব্যাংকের কাছে লোনের জন্য অ্যাপ্লাই করলো, তো লোন তো যখন দিবে তখন ব্যাংক তো তার চেহারা দেখে দিবে না, প্রতিষ্ঠানের অবস্থা দেখে দিবে। ব্যক্তিগতভাবে আমরা যখন কাউকে ধার দেই তখনও কিন্তু ব্যক্তিগতভাবে হয়তো ভিন্নতা বলা হচ্ছে যে যদি আমরা ইসলাম ধর্ম মোতাবেক বলা হয় যে বিপদগ্রস্তকে আপনি লোন দিবেন, কিন্তু প্রতিষ্ঠানগুলা বাস্তব জগতে বিজনেস ওয়ার্ল্ডে যেটা দেখা যায়, ব্যাংকগুলো যে বিপদগ্রস্ত তাকে আসলে লোন দেয় না। যে প্রতিষ্ঠান ধরেন অর্থনৈতিক ক্রাইসিসে আছে তাকে জীবনে কোনোদিন লোন দিবে না, বলবে যে ওরে দিলে তো বিপদ, ওর ডিফল্টার হয়ে যাবে। অর্থাৎ ব্যাংক বাস্তব জীবনে যেটা হয়, ব্যাংকগুলো বা যারা লোন দেয় তারা তৈলের মাথায় তৈল দেয়, অর্থাৎ যারা আছে তাকে দেয়। তো যেটা বলছি, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কখনোই কাউকে চেহারা দেখে লোন দিবে না, বলবে তোমার অর্থনৈতিক অবস্থা কেমন, ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা কেমন। তো সে অ্যাসেটের একটা ফিগার নিয়ে গেল, আবার বললো যে না তাহলে লাইবিলিটি নিয়ে আসো, আবার লাইবিলিটির ফিগার নিয়ে গেল, আবার বললো যে তুমি কি লাভে আছো না লসে আছো, সে প্রফিটের ফিগার নিয়ে গেল। তো প্রতিষ্ঠানগুলো এইভাবে এক একটা এক এক সময় এক একটা তথ্য উপস্থাপন করাচ্ছে। যদি সকল তথ্য একসাথে একটা ফর্মাল ওয়েতে ব্যাংক না যে কোনো ব্যক্তির কাছে, যদি ইন্টারেস্টেড ইউজারদের কাছে উপস্থাপন একটা সুন্দর ফরম্যাটে করা যায়, তখন সেটাই হবে এই অনেক সুন্দর। এবং যে এই সুন্দর প্রক্রিয়া উপস্থাপন করাটাই হলো যে যে ফরম্যাটে বা যে ওয়েতে উপস্থাপন করে, সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে আমরা যেটা বলি, এখানে লেখা আছে এভরি বিজনেস কনসার্ন ওয়ান্ট টু নো দ্য ভেরিয়াস ফিনান্সিয়াল অ্যাসপেক্ট ফর ইফেক্টিভ ডিসিশন মেকিং। প্রত্যেকটা অর্গানাইজেশনে তার ফাইন্যান্সিয়াল অ্যাসপেক্ট জানতে চায় ডিসিশন নেওয়ার জন্য। দি প্রিপারেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ রিকোয়ার্ড ইন অর্ডার টু অ্যাচিভ দ্য অবজেক্টিভস অফ দ্য ফার্ম অ্যাজ এ হোল। মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করা হয় হলো প্রতিষ্ঠানের অ্যাজ এ হোল অবজেক্টিভস অ্যাচিভ করার জন্য। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট জিনিসটা কি, এখান থেকে ভালো করে আন্ডারলাইন করবেন। দ্য টার্মস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, এই লাইনটা হলো মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেফিনিশন। দ্য টার্মস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস রেফার, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে বোঝায় টু অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডেটা। প্রতিষ্ঠানে যত ফিনান্সিয়াল ডেটা থাকবে সেই ডেটাগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে কালেকশন করা। কিভাবে কালেকশন করবেন? অন দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এন্ড কনভেনশন। আপনি আপনার মতো করেই কালেকশন করলে হবে না। কি প্রক্রিয়ায়? অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন যেগুলো আছে সেগুলো অনুযায়ী। কি জন্য? টু ডিসক্লোজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, প্রতিষ্ঠানের আর্থিক তথ্যগুলা প্রকাশ করার জন্য। তাহলে আমরা যদি বলি প্রতিষ্ঠানের আর্থিক তথ্যগুলো প্রকাশ করার জন্য প্রতিষ্ঠানের সকল ফাইন্যান্সিয়াল ডেটাগুলোকে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন অনুযায়ী উপস্থাপন করার যে প্রক্রিয়া, সেটা হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন কেন? এখন আমরা সবার উপরে কি দিই জানো, ইনকাম স্টেটমেন্ট করতে গিয়ে সেলস দিই, আপনি সবার উপরে দিয়ে দিলেন প্রফিট, অর্থাৎ ব্যাক ক্যালকুলেশনে গেলেন, প্রফিট থেকে আপনি ট্যাক্স বাদ দিলেন, নিচের দিকে আসতে সবার নিচে দিলেন আপনি সেলস, তাহলে তো হবে না। যেখানে আপনাকে ওই যে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন, কিভাবে প্রিন্সিপালস গুলা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস, তার উপর ভিত্তি করে আইএস এবং আইএফআরএস এগুলো ফলো করেই আপনাকে প্রতিষ্ঠানের সকল ডেটাগুলোকে একটা অর্গানাইজড ওয়েতে কালেকশন করে ইন্টারেস্টেড ইউজারদের কাছে উপস্থাপন করার যে প্রক্রিয়া, তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এই ডেফিনেশনটা কিন্তু বিভিন্ন জায়গায় বাইরে থেকে জিজ্ঞেস করে, কারণ ওখানে তার অঙ্ক করতে বলবে না। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট শব্দটা কিন্তু আমরা ক্লাস 9 থেকে শুনে আসছি যারা বিজনেসের স্টুডেন্ট, আর যারা নন বিজনেসের বিবি এমবিএ করে আসছেন তারা একদম ফার্স্ট ইয়ার থেকে এটা শুনে আসেন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস প্রথম কথা হলো একটা স্টেটমেন্ট অনেকগুলো স্টেটমেন্টের একটা কম্পোজিশন, সমষ্টি। জিনিসটা কি? প্রতিষ্ঠানে যত ফিনান্সিয়াল ডাটা থাকবে সেগুলো অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন অনুযায়ী কালেকশন করে ইন্টারেস্টেড ইউজারদের কাছে একটা ফর্মাল ওয়েতে উপস্থাপন করার যে প্রক্রিয়া, তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এজন্য বলা হচ্ছে দ্য টার্মস ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেফার্স টু অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডেটা। এই শব্দটা থাকতে হবে, টু অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডাটা। কিসের উপর ভিত্তি করে? অন দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এন্ড কনভেনশন টু ডিসক্লোজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আর্থিক তথ্যগুলোকে আপনি অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন অনুযায়ী অর্গানাইজড ওয়েতে কালেকশন করে ইন্টারেস্টেড ইউজারদের কাছে উপস্থাপন করার যে প্রক্রিয়া, তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। স্টেটমেন্টস আমি আবারও বলছি, একটা সিঙ্গেল স্টেটমেন্ট অনেকগুলো স্টেটমেন্টের সমষ্টি। তাহলে আমরা আবার যদি বলি, দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রেফার্স টু অ্যান অর্গানাইজড কালেকশন অফ ডেটা
অন দ্য বেসিস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এন্ড কনভেনশন টু ডিসক্লোজ দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের আর্থিক তথ্যগুলোকে একটা প্রতিষ্ঠিত নিয়মে কালেকশন করে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন অনুযায়ী ইন্টারেস্টেড ইউজারদের কাছে ডিসক্লোজ বা উপস্থাপন করার যে প্রক্রিয়া তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। এখন আসেন আপনাকে জিজ্ঞেস করা হবে একটা মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি। কেন মডার্ন বলা হচ্ছে? কারণ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা IAS 1 যখন পড়েছি, সরি, তা IAS 1 তো 75 এ 73 তে IASC শুরু হয়েছে, 75 এ প্রথম IAS 1 ইস্যু করেছে। তো তখন তো এটাকে বলা হয়তো ব্যালেন্স শিট, নামও ভিন্ন ছিল, ডিসক্লোজার অফ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। 2001 পর্যন্ত এটাকে ব্যালেন্স শিট বা ব্যালেন্স শিট 2007 পর্যন্তই বলা হতো। তারপর 2007 একে এসে নাম পরিবর্তন হয়েছে প্রেজেন্টেশন অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। 2007 এর পর থেকে এখন আর ব্যালেন্স শিট বলে না, এখন বলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। এখন যেটা চলে বাংলাদেশে কিন্তু 2010 সাল থেকে এটা ইন প্র্যাকটিস চলতেছে। তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে বলা হবে মডার্ন, কারণ সেটা অনেক আগে, বর্তমানে যেটা চলে সেটাই মডার্ন, যদিও 10 বছর হয়ে গেছে। এখন পরবর্তীতে হয়তো আবার ট্রেড কমার্স বিজনেস যেহেতু পরিবর্তন, যেহেতু এটা সোশ্যাল সায়েন্সের অংশ, হয়তো 10 বছর পরে আবার এগুলোর নাম পরিবর্তন হলেও হতে পারে। হবেই, পৃথিবীতে নিয়ম অনুযায়ী অ্যাকাউন্টিং সিস্টেম বা ফরম্যাট যখন চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা তো আর সায়েন্সের বিষয় না, থিওরম না, এটা থিওরি। সুতরাং সোশ্যাল সায়েন্সের অংশ হলে বিজনেস, ব্যবসা, সামাজিক অবস্থা পরিবর্তন হওয়ার সাথে সাথে অ্যাকাউন্টিং সিস্টেম ও প্রজেক্ট পরিবর্তন হবে। কনসেপ্টটা ঠিক থাকবে ডাবল এন্ট্রি, কিন্তু এটার ফরম্যাট বা অন্য প্রক্রিয়া ভিন্নতর হবে। তো এই জন্য এটাকে বলা হবে মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তো কোথাও যদি কেউ জিজ্ঞেস করে মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আপনি আবার এটা কনফিউজ হয়ে যাবেন না যে আমরা পড়ছি একটা, আবার মডার্ন বলে কি? মডার্ন মানে 2010 সাল থেকে 7 সালের পর থেকে এখন যেটা চলে, বাংলাদেশে 2010 সাল থেকে ইফেক্টিভ হয়েছে IAS 1। তো IAS 1 এ যেটা বলে দেওয়া আছে যে একটা মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের বা একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলা কি কি। কোনোভাবে এটা মুখস্থ করা ভুলে যাওয়া যাবে না, আপনাকে যেখানে যান এটা জিজ্ঞেস করা হবে। আমরা এই যে 5th সেমিস্টার শেষে যখন ভাইভাতে জিজ্ঞেস করি, তখনও জিজ্ঞেস করি, আপনারা এটা বলতে পারেন না, কোনোভাবে এটা ভুলে যাবে না। তাহলে প্রথম হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, নোটস এন্ড কম্প্রাইজিং সামারি অফ সিগনিফিকেন্ট অ্যাকাউন্টিং পলিসিস, লাস্ট হলো কম্পারেটিভ ইনফরমেশন। এগুলো নিয়ে আমরা বহুবার আলোচনা করছি, যখন প্রিন্সিপাল অ্যাডভান্স ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং পড়িয়েছি তখন আলোচনা করছি। আগে বলা হয়তো ব্যালেন্স শিট, এখন বলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন। আগে বলা হতো ইনকাম প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট, তারপরে বলা হয়েছে ইনকাম স্টেটমেন্ট, এখন না বলে বলা স্টেটমেন্ট অফ প্রফিট এন্ড লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম। কেন? আমরা বিভিন্ন সময় আলোচনা করেছি, ইনকাম স্টেটমেন্টে শুধু রিয়েলাইজড ইনকাম গুলো দেখানো হয়, আর কম্প্রিহেনসিভ ইনকামে রিয়েলাইজড এবং আনরিয়েলাইজড দুটোই দেখানো হয়। এই জন্য এটার নাম হলো কম্প্রিহেনসিভ ইনকাম স্টেটমেন্ট। তারপরে আগে বলা হয়তো রিটার্ন আর্নিংস স্টেটমেন্ট, এখন বলে স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এখানে খুব বেশি পরিবর্তন নেই, লাস্ট ইয়ার শেয়ার ক্যাপিটাল, লাস্ট ইয়ার ইনকাম, এই বছরের ইনকামের সাথে যোগ করে ডিভিডেন্ড বাদ দিয়ে যেটা থাকে সেটা স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি। এটা শুধু ফরম্যাটটা চেঞ্জ হয়েছে, আর ইনফরমেশন সবই আগের মতোই আছে। ইনকাম স্টেটমেন্টও আগের মতোই আছে সব তথ্যে, শুধু এখন আদার কম্প্রিহেনসিভ ইনকামটা দেখানো হয়। আর স্টেটমেন্ট আগে ব্যালেন্স শিট দুই পাশে দেখানো হতো ডান বাম করে, এখন ফরম্যাটটা অর্থাৎ প্রেজেন্টেশন ফরম্যাটটা ভিন্ন হয়েছে, কিন্তু তথ্য অ্যাসেট লায়াবিলিটি রেভিনিউ অ্যাসেট লায়াবিলিটি আছে সেখানে কারেন্ট। আর আগে বলা হতো কারেন্ট এবং ফিক্সড অ্যাসেট, এখন ফিক্সড অ্যাসেট না বলে বলে নন কারেন্ট অ্যাসেট। কারণ আসলে পৃথিবীতে ফিক্সড বলে কিছু না, একটা ফার্নিচার আমরা ফিক্সড অ্যাসেট বলি, একটা বিল্ডিং আমরা ফিক্সড অ্যাসেট বলি, কিন্তু এটা তো 10 বছর 20 বছর 50 বছর পরে শেষ হয়ে যাবে। পৃথিবীতে কোনো কিছু ফিক্সড না, তো এই জন্য এটাকে ফিক্সড অ্যাসেট বলে না আর কি, এটাকে বলে নন কারেন্ট অ্যাসেট। তো আমাদের এক ওই আমি আগে কুষ্টিয়া ইউনিভার্সিটি জব করছিলাম, সেখানে ইকোনমিক্সের একজন প্রফেসর ছিলেন। তো সরকারি চাকরিতে নিয়োগ হলো, সবাই নর্মালি যেটা করে 2 বছর পরে চাকরি পার্মানেন্ট করে। তো ওনাকে বলছে, না প্রফেসর হওয়ার পরে ওনাকে বলছে যে আপনি পার্মানেন্ট করেন না কেন? তো বলছে আমি করব না। তো বলে কেন করব না? কয় যে দুনিয়াতেই তো আমি পার্মানেন্ট না, চাকরি পার্মানেন্ট করে কি করব, এই আর কি। হ্যাঁ, এটা একদম হাসানো যুক্তি আর কি। উনি আসলে পার্মানেন্ট করে না, অর্থাৎ যারা পার্মানেন্ট পোস্টে জয়েন করে ওদের পার্মানেন্ট না করলেও চলে, আর যারা এমনি ওই টেম্পোরারি বা এডহক বেসিসে তাদের দরকার হয়। তো ওনার কথাটা আমি প্রায় সময় আমার হাসির মতোই আসে আর কি, আসলে এটাই তো সত্য। আমরা সবাই স্থায়ী চাকরি খুঁজি, আসলে স্থায়ী বলে কোনো কিছু নেই, দুনিয়াতে তো কেউ স্থায়ী নেই। তো উনি বলছে আমি চাকরি কেন পার্মানেন্ট করবো, আমি তো দুনিয়াতে পার্মানেন্ট না আর কি, বদলে রিটায়ারমেন্ট করে ফেলছেন এখন। তো যাও, এখন আর এই জন্য ফিক্সড অ্যাসেট বলে না, এখন বলে নন কারেন্ট অ্যাসেট। আর স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ এটা আমরা করেছি, আপনাদেরকে দেখিয়েছি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো কিভাবে করা হয়। আর নোটস গুলো হলো
সকল অ্যাকাউন্টসে যে নোটগুলো থাকে, আমরা এতদিন যা পড়ছি, ধরেন অনেকগুলো তো পড়ছি, আর্নিং পার শেয়ার, রিলেটেড পার্টি ডিসক্লোজার, ওই যে এর মাঝে তারপরে ইভেন্ট আফটার দ্য রিপোর্টিং পিরিয়ড, আর বেশ কিছু প্রিন্সিপালস থাকে ওই যে আমরা যেগুলো পড়ছিলাম, বেসিস অফ এস্টিমেশন, তারপরে ফিসকাল ইয়ার কনসার্ন, সবগুলা কিন্তু নোটসে উল্লেখ থাকে। আমরা বাস্তবে যখন একাডেমিক্যালি অঙ্ক করি, তখন কিন্তু আমরা ইনকাম স্টেটমেন্ট, ব্যালেন্স শিটের ভিতরে কিন্তু যোগ বিয়োগ করি, কিন্তু বাস্তবে অ্যাকাউন্টসে কিন্তু কোনোটা যোগ বিয়োগ এর ভিতরে করা হয় না। এখানে তারা লেখা থাকে প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্ট, নোটস নাম্বার এত, আপনারা তো দেখছেন, আমরা আপনাদেরকে দেখিয়েছি। তো সেখানে কিন্তু ওই নোটসে গিয়ে আপনি ডিটেল এক্সপ্লেনেশন পাবেন। তো নোটস দিতে হয়, আমরা বলি ওয়ার্কিংস, ওরা বলে নোটস অঙ্ক করার সময়। বাট প্রফেশনালি যখন আপনি সিএ বা আইসিএম এ করতে যাবেন, তখন আপনাকে কিন্তু ঠিক ওইভাবে ফরম্যাটটা, অর্থাৎ যখন আপনি যত ক্লারিফিকেশন বা ওয়ার্কিং যা দেখাবেন সেগুলো নোটসে দেখাতে হবে, অ্যাকাউন্টসের গায়ে কোনো যোগ বিয়োগ করা যাবে না, তাহলে আপনি প্রফেশনালিজম শো করে না। আর কম্পারেটিভ ইনফরমেশন তো আমরা বলছি 2020 সালের অ্যাকাউন্ট সেলে সাথে তথ্যগুলা, অ্যাসেটের বা লায়াবিলিটি ফিগারগুলা আপনার 2019 সালেরটাও দেওয়া থাকে কম্পারেটিভ। কোন কোন প্রতিষ্ঠান 3 বছরে দেয়, তা নরমালি 2 বছরে দেওয়া হয় ইনফরমেশন প্রেসক্রাইব বাই দ্য স্ট্যান্ডার্ড। তাহলে এই যা বললাম এই 5 মিনিট হইতে ইন্টারেস্টেড ইউজারদের কাছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন অনুযায়ী ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো ডিসক্লোজ বা উপস্থাপন করার যে প্রক্রিয়া, তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। কম্পোনেন্টস অফ মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যাজ পার ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1 অনুযায়ী মডার্ন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট হলো 6টা। আইএস অনুযায়ী আর কেউ কেউ এটাকে 5টা হিসেবে ধরে, আইএস ওই দুইটাকে একসাথে করে ফেলে নিছে। তো 5টাও ঠিক 6টাও ঠিক, কোনোটাই কোনো ভুল নেই। তাহলে এই 5টা বা 6টা অবশ্যই 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 আপনাকে মনে রাখতে হবে। স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এবং সিরিয়াল। প্রথমে যদি আপনি স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো বলেন, তাহলে আপনার এটা অ্যান্সারটা হয়তো হবে, কিন্তু আপনি সঠিকভাবে বলতে পারেন না এটা বলে ধরে নেওয়া হবে। কারণ আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যাকাউন্টসে থাকে, আমরাও যদিও প্রথমে ইনকাম স্টেটমেন্ট করি, আসলে আগে থাকে ফাইন্যান্সিয়াল পজিশন, তার মানে আর্থিক অবস্থা, যেটা ব্যালেন্স শিটটা। তাহলে স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটি, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ, নোটস এন্ড কম্প্রাইজিং সামারি অফ সিগনিফিক্যান্ট অ্যাকাউন্টিং পলিসিস, কম্পারেটিভ ইনফরমেশন। এর মাঝে 3টা হলো ম্যান্ডেটরি, আপনাকে দিতেই হবে, যদিও 6টায় দেওয়া হয় অ্যাজ পার আইএস 1 রিকোয়ারমেন্ট অনুযায়ী। কারণ যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অডিট করে, তখন অডিটররা কিন্তু রিপোর্ট করে এরকম যে তারা জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল আইএস এবং আইএফআরএস অনুযায়ী সকল তথ্য বা ইনফরমেশনগুলা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ডিসক্লোজ করেছে। তো যেহেতু আইএস অনুযায়ী 6টায় দিতে হয়, বাট ম্যান্ডেটরি হলো 3টা। একটা হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, এটা নোট নিয়ে রাখেন। দ্বিতীয়টা হলো স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, আর হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। আমেরিকান বইগুলোতে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লেখে, কিন্তু আমরা ক্যাশ ফ্লো স্টেটমেন্ট বলবো না, আমরা বলবো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। কারণ 2007 আগ পর্যন্ত বলা হতো ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এখন হলো স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। তাহলে এই 3টা হলো ম্যান্ডেটরি, আর বাকিগুলো অ্যাজ পার আইএস 1 এর রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে দিতে হয়, তার মানে 6টাই দিতে হয়। এখন যদি কোথাও কেউ জানতে চাইতে হতে পারে আপনার কাছে এর মাঝে কোনটা কোনটা ম্যান্ডেটরি, ম্যান্ডেটরি হলো 3টা: স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, স্টেটমেন্ট অফ প্রফিট অর লস এন্ড আদার কম্প্রিহেনসিভ ইনকাম, স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লোজ। এখন আমরা এই যে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন গুলা আমরা বলছি ইন্টারেস্টেড ইউজারদের কাছে উপস্থাপন করা হবে। এখন আপনাকে আমি যখন ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ার ভাইবা দিই, তখন আমার কাছে ইউনিভার্সিটিতে প্রত্যেক ইয়ারে ভাইবা আছে। তো সেখানে আমার সামনে একটা ব্যালেন্স শিট দিয়ে দিল, ওই সেমিস্টারে কিন্তু ওই কোম্পানি ফাইনাল অ্যাকাউন্টের পরীক্ষা ছিল, দিয়ে বললো যে এখান থেকে আপনি কি কি তথ্য ডিসকাস করে, অর্থাৎ ফাইন্যান্সিয়াল ব্যালেন্স শিট থেকে। আপনাকে ঠিক জিজ্ঞেস করতে পারে এরকম যে আসলে আমরা যখন জিজ্ঞেস করি ব্যালেন্স শিট হুইচ টাইপস অফ ইনফরমেশন আর ডিসক্লোজার ডিরাইভ ফ্রম ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, তখন স্টুডেন্ট অ্যান্সার করে সেখানে অ্যাসেট থাকে, কারেন্ট অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থাকে, ঠিক আছে ওকে, কিন্তু এক সেন্টেন্সে যদি বলা হয় স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে কি পদে, নামে হলো স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন, ফাইন্যান্সিয়াল পজিশন আর্থিক অবস্থা। আমরা যদি কাউকে জিজ্ঞেস করি, ধরেন আপনারা বন্ধু বান্ধব, দোস্ত কেমন চলতেছে, তো ব্যক্তিগতভাবে যদিও শরীয়তের নিয়ম অনুযায়ী হাদিসের নিয়ম অনুযায়ী বলতে হবে ভালো থাকুক খারাপ থাকুক, বলতে হবে আলহামদুলিল্লাহ, অর্থাৎ সৃষ্টিকর্তা যাকে যখন যে অবস্থা রাখে সবকিছু ওনার নিয়ম অনুযায়ী চলে। এই জন্য
আমরা যেটা হাদিসের নিয়ম অনুযায়ী যেটা বলতে হবে, কেউ যখন কাউকে জিজ্ঞেস করে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। কিন্তু আমরা অনেকে এটা ভুল করে ফেলি। মানে কি বলে, একটা সুন্নত পালন থেকে বঞ্চিত, এই আছি মোটামুটি, এই চলছে কোন রকম। কখনো এটা বলা যাবে না। বলতে হবে আলহামদুলিল্লাহ ভালোই আছি, এটা নিয়ম। কিন্তু আমরা ওই যে দুঃখের কথা পরে, হ্যাঁ, আবার আরেকটা জিনিস আমরা প্রায় সময়, আপনারা ভুল করেন আমরাও ভুল করে ফেলি। আপনারা বলেন স্যার সালাম আলাইকুম, আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম বলুন, কিন্তু আগে সালাম তারপরে অন্য কিছু, তাহলে আসসালামু আলাইকুম স্যার বলতে হবে। স্যার আসসালামু আলাইকুম না, আগে সালাম তারপরে অন্য কথা বলবো। এটা আমরা কিছু কমন জিনিস ভুল করে ফেলি আর কি, যাও সেটা অন্য কথা। আম, এটা নিয়ে সালাম নিয়ে আমরা বাংলাদেশে প্রচুর কথাবার্তা একজন বলছে, তবে সালামটা আগে তারপরে নাম। আমরা কি বলি, দোস্ত আসসালামু আলাইকুম, বা খালা আসসালামু আলাইকুম, বা খালি এটা না আসসালামু আলাইকুম খালা, বা আসসালামু আলাইকুম খালু, বা আব্বা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম আব্বা। অর্থাৎ আগে সালামটা দিতে হবে। তেমনি আপনাকে যখন কেউ জিজ্ঞেস করবে কেমন আছেন, বলতে হবে আলহামদুলিল্লাহ ভালোই আছে। অর্থাৎ সৃষ্টিকর্তা যেভাবে রেখেছে ওইভাবে শুকরিয়া। তো একটা প্রতিষ্ঠানে যখন জিজ্ঞেস করা হবে অবস্থাটা কেমন, তাহলে আমরা এটা জানা যাবে কোথা থেকে, ব্যালেন্স শিট থেকে। তো প্রতিষ্ঠান তো আর তার সুখ দুঃখের কাহিনী বলবে না, সে তার আর্থিক অবস্থায় বলবে। প্রতিষ্ঠান আমরা যখন জিজ্ঞেস করি এই প্রতিষ্ঠানের অবস্থাটা কেমন, তা আমরা তো জিজ্ঞেস করি না প্রতিষ্ঠানে বিল্ডিং এর রং আছে কিনা, ফার্নিচার ভালো আছে কিনা, এটা না। এক সেন্টেন্সে প্রতিষ্ঠান হলে আর্থিক অবস্থায় জানতে চাওয়া হয়। তাহলে ব্যালেন্স শিটের মাধ্যমে কি তথ্য পাওয়া যায়? ব্যালেন্স শিট ডিসক্লোজ দ্য ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ বিজনেস এট এ পার্টিকুলার পিরিয়ড। এই যে এখানে indicates, এই যে এটা, the financial position or soundness of a concern at a specific period of time। এই সেন্টেন্সটা আপনি বলবেন ব্যালেন্স শিট থেকে কোন তথ্য পাওয়া যায়। the financial position or soundness, সাউন্ডনেস মনে না থাকবে অন্তত স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন যেহেতু, সুতরাং পজিশন, the financial position of a business at a specific period of time। অর্থাৎ ব্যালেন্স শিট যেহেতু অ্যাজ এট, একটা সুনির্দিষ্ট সময়, ডিসেম্বর মাসের 31 তারিখ বিকাল 5টার সময় অ্যাকাউন্টস ক্লোজ হয়েছে, ওই সময় প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাটা কিরকম। তারপরে আপনি এবার আর্থিক অবস্থার ভিতরে তখন এবার চলে আসবেন, যখন আমরা বলি কেমন আছেন, তারপরে তো জিজ্ঞেস করে, আপনাকে জিজ্ঞেস করবে তাহলে চাকরি বাকরি কেমন চলতেছে, লেখাপড়া কেমন চলতেছে, রেজাল্ট কেমন, সেটা পরে। প্রথমে কেমন আছেন, প্রতিষ্ঠানের অবস্থাটা কি। তাহলে ব্যালেন্স শিটের মাধ্যমে দেখা যাবে দি ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ বিজনেস এট এ পার্টিকুলার পিরিয়ড, কোনো প্রতিষ্ঠানের একটা সুনির্দিষ্ট সময়ে আর্থিক অবস্থাটা কিরকম। তো এবার আসেন তার অ্যাসেট কত আছে, লাইবিলিটিস কত আছে, অ্যাসেটের ভিতরে কারেন্ট অ্যাসেট কত আছে, নন কারেন্ট অ্যাসেট কত আছে। কেন কারেন্ট অ্যাসেট নন কারেন্ট অ্যাসেটের দরকার? অবশ্যই দরকার, আমরা পরে পড়াবো। আপনাকে লোন দিবে, ধরেন আপনি প্রতিষ্ঠানের অবস্থা এখন খারাপ, তো আপনি যদি ধরেন লোন দেওয়ার পরে কিন্তু পরের মাস থেকে আপনি কিন্তু ইনস্টলমেন্ট ব্যাংকে শোধ করতে হবে। এখন যদি আপনার কারেন্ট অ্যাসেট না থাকে, আপনি ব্যবসা করে লোন টাকা নিয়ে ব্যবসা করে লাভ করে তারপরে 1 বছর পর থেকে দেওয়া শুরু করতে পারবেন। এর আগে কিন্তু আপনার কাছে নগদ টাকা নাই, ব্যাংক কিন্তু আপনাকে দিবে না। প্রথমে দেখবে তারা পরের মাস থেকে কিন্তু আপনাকে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করতে হবে। তাহলে আপনার যদি ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, ইনভেন্টরি বা অ্যাকাউন্ট রিসিভেবল এগুলো না থাকে, তাহলে কোনোদিনই আপনাকে লোন দিবে না। তার মানে পরের মাস থেকে এসে আপনাকে ইনস্টলমেন্ট দেওয়া শুরু করতে হবে। এই জন্য ব্যাংক যখন লোন দেয় তখন শর্ট টার্ম সলভেন্সি অ্যাজ ওয়েল এজ লং টার্ম সলভেন্সি দুটাই দেখে। শুধু শর্ট টার্ম সলভেন্সি থাকলেও দিবে না, কারণ 3 মাস দিলেন পরে আপনি কি করবেন যদি আপনার প্রতিষ্ঠানের লোনের পরিমাণ অনেক বেশি থাকে। তাই এই জন্য দেখবেন কোনো ব্যাংক যখন আপনাকে ক্রেডিট কার্ডের জন্য বা ইয়ের জন্য বলে, তো আপনি যদি রাজি হন তখন জিজ্ঞেস করবে স্যার আপনার আর অন্য কোথাও লোন আছে কিনা। তো কেন জিজ্ঞেস করা হয়? জিজ্ঞেস করে এই কারণে, যদি ধরেন আপনি আরো 2টা ব্যাংক থেকে লোন নেন, তখন তারা অ্যাসেস করে একটা ব্যক্তির ইনকাম এত, তাহলে সে জীবনযাত্রা ব্যয় মিটিয়েই তো আপনি লোনের টাকা শোধ করবেন। আপনি বেতন পান 30,000, আপনাকে জীবনেও কোনোদিন 20,000 টাকা ইনস্টলমেন্টের কোনো লোন দিবে না, কারণ আপনি তো না খেয়ে বাঁচবেন না, 10,000 টাকা দিতে আপনার চলবে না। এই জন্য তারা রাজি হলে তারপরে সিআইবি রিপোর্টে এনে কনফার্ম হয়। আপনি হয়তো হাইড করলেন, বললেন না যে আমার কোনো লোন নেই, কিন্তু এটা হাইড করার সুযোগ নেই। বর্তমানে যত লোন নেয় সবগুলা কেন্দ্রীয় ব্যাংকের কাছে রিপোর্ট থাকে, সেখান থেকে সিআইবি রিপোর্ট আনলে আপনি কোন ব্যাংক বা কোন আর্থিক প্রতিষ্ঠান থেকে কত টাকা লোন নিয়েছেন সব তথ্য আপনার কাছে থাকে, তেমনি প্রতিষ্ঠানের ক্ষেত্রে থাকে। তো আমরা যেটা বলছি, তাইলে ব্যালেন্স শিটের মাধ্যমে ডিসক্লোজ করা হলো ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ বিজনেস। কোন সময়ের? সারা বছরের না, একটা পার্টিকুলার পিরিয়ড। বছরের প্রথমে অনেক ছিল কিন্তু বছরের শেষে নাই, সেটা না। এই জন্য ব্যালেন্স শিট হলো এক বছরের একটা পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এই জন্য ব্যালেন্স শিটের উপরে লেখা থাকে অ্যাজ এট। তাহলে এতগুলো কথা বলার উদ্দেশ্য হলো, আমরা যদি বলি ব্যালেন্স শিট থেকে কি তথ্য পাওয়া যায়, ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ বিজনেস। যদি বলা ইনকাম স্টেটমেন্ট থেকে কি পাওয়া যায়, এক সেন্টেন্সে অপারেটিং রেজাল্ট। আমরা বলি না বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়।
তো ব্যবসার ফলটা কোথায় দেখা যাবে? ইনকাম স্টেটমেন্টের মাধ্যমে। কি হয়? নেট প্রফিট হবে, নয় নেট লস হবে। তাহলে এক সেন্টেন্সে যদি বলা হয় অপারেটিং রেজাল্ট, এবার অপারেটিং রেজাল্ট কি হয়? নেট প্রফিট, নয় নেট লস। তাহলে ইনকাম স্টেটমেন্ট থেকে পাওয়া যায় অপারেটিং রেজাল্ট। এখানে হয়তো এটা এই বইতে আমি যেখান থেকে নিয়েছি এখানে লেখা নাই, কিন্তু মূল জিনিসটা হলো অপারেটিং রেজাল্ট। এই যে প্রফিট এন্ড লস টু অ্যাসার্টেন দা নেট প্রফিট অর নেট লস, অপারেটিং রেজাল্ট। রেজাল্টটা কি হবে? হয় প্রফিট হবে, নয় লস হবে। তাহলে ইনকাম স্টেটমেন্ট থেকে পাওয়া যায় হলো অপারেটিং রেজাল্ট, ব্যালেন্স শিট থেকে পাওয়া যায় হলো ফাইন্যান্সিয়াল পজিশন। তাহলে অপারেটিং রেজাল্ট কোন বছরে? ডিউরিং দা পিরিয়ড, ওই যেই সময় 1 বছর বা 6 মাস বা 3 মাস যেই সময়ের জন্য আপনি ইনকাম স্টেটমেন্ট করবেন, ওই পুরো সময়ের ইনকাম স্টেটমেন্ট। আর ব্যালেন্স শিট হলো ফাইন্যান্সিয়াল পজিশন, যেই তারিখে আপনি ব্যালেন্স শিটটা করবেন ওই তারিখে। এই জন্য এট এ স্পেসিফিক পিরিয়ড টাইম। আর এখানে হলো ডিউরিং, আর এখানে হলো এট, ডিফারেন্স আছে কিন্তু। এই জন্য ইনকাম স্টেটমেন্টের উপরে লেখা থাকে, আমি তখনও বলছিলাম আপনাদেরকে, এজ ফর দ্য হোল ইয়ার, ফর দ্য ইয়ার এন্ডিং, অর্থাৎ পুরো সময়ের। আর ব্যালেন্স শিটের উপরে লেখা থাকে এজ এট। কারণ আমরা যখন আপনাকে জিজ্ঞেস করি এই মুহূর্তে আপনার কাছে কত টাকা আছে, তাহলে আপনার কাছে এখন আছে ধরেন 500 টাকা। কতক্ষণ পরে ক্লাস শেষ করে আপনি নিচে গেলেন, সেখান থেকে আপনি 2 ডজন ডিম কিনলেন, আপনার চলে গেল আরো ধরেন 200 টাকা। তাহলে 2 ঘন্টা পরে আপনার কাছে থাকবে 300 টাকা। আর আপনাকে যদি বলা হয় যে যেটা বলা হয় প্রতিষ্ঠানের টোটাল সেলস কত, তাহলে স্পেসিফিক ওই সময় সেলস না, পুরো সিজনের সেলস। তাহলে আমরা বলছি ইনকাম স্টেটমেন্ট হলো প্রতিষ্ঠানের অপারেটিং রেজাল্ট ডিউরিং দ্য পিরিয়ড, ব্যালেন্স শিট হলো ফাইন্যান্সিয়াল পজিশন এট এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। এই জন্য ব্যালেন্স শিটের উপরে লেখা থাকে এজ এট, আর ইনকাম স্টেটমেন্টের উপরে নিচে লেখা থাকে ফর দ্য পিরিয়ড ইন্ডেড। আর বাকিগুলো অত জরুরি কিছু না। স্টেটমেন্ট অফ চেঞ্জেস ইন ইকুইটির মাধ্যমে জানা যাবে প্রতিষ্ঠানের টোটাল ইকুইটির পরিমাণ কত। ইকুইটি কিভাবে মেজার করা হয়? ক্যাপিটাল প্লাস রেভিনিউ স্যার মনে হয় চলে গিয়েছে, নেটের সমস্যা। ডিসকানেক্ট হয়েছে মেবি। সবাই অপেক্ষা করো, উল্টাপাল্টা কথা না বলে, যেহেতু রেকর্ড হচ্ছে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কোন কম্পোনেন্ট থেকে কোন ধরনের তথ্য পাওয়া যায়? আমরা বলছি ব্যালেন্স শিট বা স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন থেকে পাওয়া যায় ফাইন্যান্সিয়াল পজিশন অফ এ বিজনেস এট এ পার্টিকুলার পিরিয়ড অফ টাইম। আর স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম বা অপারেটিং ইনকাম থেকে, ইনকাম স্টেটমেন্ট থেকে আমরা পাই অপারেটিং রেজাল্ট, দ্যাট ইজ নেট ইনকাম অর নেট লস। ক্যাশ ফ্লো স্টেটমেন্ট থেকে পাওয়া যায় ক্যাশ ইনফ্লোজ এন্ড আউটফ্লোজ অফ এন অর্গানাইজেশন ডিউরিং এ পার্টিকুলার পিরিয়ড। এই তিনটা হলো গুরুত্বপূর্ণ। আর স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি থেকে আমরা পাই ইকুইটি পজিশন অফ এ বিজনেস, দ্যাট ইজ ক্যাপিটাল রিজার্ভ এন্ড সারপ্লাসেস। একটা জিনিস আমরা ওই যে চ্যাপ্টার 1 এ পড়েছি, এখানে আমরা পড়লাম কম্পোনেন্ট গুলা, মানে কমপ্লিট সেট অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলা কি কি, আর এলিমেন্ট গুলা আমরা ওই যে চ্যাপ্টার 1 এ আপনাদের লিখে দিয়েছিলাম অ্যাজ পার এফএসবি অনুযায়ী 10টা আর আইএসবি অনুযায়ী 5টা। আশা করি মনে আছে আপনাদেরকে। তাহলে কম্পোনেন্ট এবং এলিমেন্ট
কার ইয়ে থেকে মনে হয় একটু শব্দ আসে, মিউট আপনি করে চিন্তাই রাখেন, করতেছে, আপনি চিন্তাই। মিউট করেন, একটু মিউট করেন। আচ্ছা, আর তাহলে আমরা কম্পোনেন্ট বললাম এই 6টা এস পার আইএস 1 অনুযায়ী। আর এলিমেন্টস মনে আছে কিনা আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে পড়িয়েছিলাম, এফএসবি অনুযায়ী 10টা আর আইএসবি অনুযায়ী 5টা। তো অন্তত 5টা মনে রাখেন। আইএসবি অনুযায়ী অ্যাসেট, লায়াবিলিটিজ, রেভিনিউজ, এক্সপেন্স এবং ইকুইটি। আর এফএসবি অনুযায়ী 10টা, এর সাথে ইনকাম, এক্সপেন্স, গেইন, কন্ট্রিবিউশন টু ওনার, ডিস্ট্রিবিউশন টু ওনার এবং হলো কম্প্রিহেনসিভ ইনকাম, এটা মনে রাখতে হবে। তাহলে কম্পোনেন্ট এবং এলিমেন্ট ভিন্ন। কম্পোনেন্ট হলো অ্যাজ পার আইএস 1 অনুযায়ী 6টা, আর এলিমেন্ট হলো এফএসবি অনুযায়ী 10টা, আইএসবি অনুযায়ী 5টা। এখন আসেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে কি বোঝায়। তাহলে আমরা এতক্ষণ শিখলাম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে কি বোঝায়, এখন হলো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলতে কি বোঝায়। আচ্ছা, এখানে একটু বলে রাখি, ধরেন একজন ব্যক্তিকে যদি আমরা এমনি বাইরে থেকে দেখি, আমাদের ব্যক্তিগত মানুষ হিসাবে, তখন কিন্তু লোকটাকে দেখে বেশ শরীর স্বাস্থ্য ভালো, সবকিছু ভালোই মনে হচ্ছে। কিন্তু দেখা যায় যে হঠাৎ করে মানুষ স্ট্রোক করে মারা যায়, আল্লাহ না করুক, হঠাৎ করে মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। তাহলে বাইরে থেকে কিন্তু বোঝা যাচ্ছে না তার হার্টের অবস্থাটা কি। আর ইদানিং আল্লাহ মাফ করে সবচেয়ে বেশি যেটা যে বলা হয় কিডনি ডিজিজ, যখন 100% ফেলিওর হয়ে যায় তখনই কিন্তু সেটা প্রকাশ পায়, কিন্তু বাইরে থেকে কখনোই আগে থেকে বোঝা যায় না। তাহলে আমরা যেরকম বলা হয়, দেখবেন বিভিন্ন হাসপাতালে গেলে বলা হয় জেনে নিন আপনি কেমন আছেন। হ্যাঁ, তার মানে আপনি মেডিকেল চেকআপ করাবেন। মেডিকেল চেকআপ করলে আপনাকে তারা একদম টপ টু বটম মোটামুটি বেসিক যে টেস্টগুলো, সেখানে আবার বিভিন্ন প্যাকেজ প্রোগ্রাম আছে, হেলথ চেকআপের প্যাকেজ আছে। তো যেমন এবার কি যেটা অ্যাপোলোতে, সেখানে ছিল বোধহয় 30,000 টাকা, স্কোয়ারে 15,000 টাকা থেকে শুরু করে 20,000-25,000 আছে। তো যাদের কম টাকা আছে তারা দেশে করে, আর যাদের বেশি আছে তারা বিদেশে যায়, সিঙ্গাপুর যায়, আরো বেশি থাকলে আমেরিকাতে যায়, সেটা আর কি। তার মানে ব্যক্তিকে যেমন আপনি বাইরে থেকে দেখলে বুঝতে পারবেন না আসলে ভালো না খারাপ, তেমনি একটা প্রতিষ্ঠানকেও বাইরে থেকে দেখলে বোঝা যাবে না আসলে ভালো না খারাপ। আর যারা দুষ্ট লোক বা দুষ্ট ব্যক্তি থাকে তারা কিন্তু প্রতিষ্ঠানকে বরং আরো ফুলিয়ে পাবে। আমরা অনেক সময় দেখা যায়, যেমন এই যে ধরেন এখন যেটা পদ্মা ব্যাংক, আগে তো ফার্মার্স ব্যাংক ছিল, এই ব্যাংকের বাইরে থেকে গেলে বা ব্যাংকের ভিতরে ঢুকলে বোঝা যেত ব্যাংকের এই অবস্থা, আসলে বোঝা যেত না। তারা কিন্তু প্রফিটেও ছিল, কিন্তু যখন দেখা যায় তাদের আসলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে দেখেছে, তখনই দেখা গেছে যে আসলে তাদের অবস্থা খুবই খারাপ অবস্থা। তার মানে ব্যক্তিগতভাবে যেরকম আমরা বাইরে থেকে দেখলে আসলে বুঝতে পারি না যে ব্যক্তি ভালো আছে না খারাপ আছে, তেমনি কোনো প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল স্টেটমেন্টের দিকে আমরা তাকায় থাকলে দেখলে বোঝা যাবে না যে আসলে প্রতিষ্ঠানটা কি ফাইন্যান্সিয়াল পজিশন বা প্রতিষ্ঠানের অপারেটিং কন্ডিশন আসলে কি ভালো না খারাপ। তাহলে আমরা যদি অ্যানালাইসিস করে থাকি, তাহলে ব্যক্তিকে অ্যানালাইসিস করে কেমন? ব্যক্তিকে অ্যানালাইসিস করা হলো, আপনি যদি মেডিকেল চেকআপ করতে যান, বলা হবে যে আপনাকে যাবেন, ভোরে যাবেন, খালি পেটে যাবেন, সেখানে গিয়ে আপনাকে ব্লাড নেবে, সুগার নেবে, সুগার টেস্ট করবে, ইউরিন, এগুলো যাবতীয় আইটেম নিয়ে তারপরে এবার এটা থেকে হাজার রকমের টেস্ট করা যায়। তেমনি একটা প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা নেবে, নিয়ে সেখানে কি থাকবে আমরা বলছি অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স এবং ইকুইটি। তাহলে যেরকম ব্যক্তির ক্ষেত্রে ব্লাডের সাথে যদি যেমন ডায়াবেটিস টেস্ট করে, প্রথমে ব্লাড টেস্ট করে, ব্লাডের সাথে করেসপন্ডিং ইউরিন সুগার টেস্ট করে, করার পরে বুঝতে হবে যদি দুইটা একই রকম রেজাল্ট আসে তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আপনার আসলে ডায়াবেটিস আছে। তেমনি প্রতিষ্ঠানের ক্ষেত্রেও শুধু ইনকাম স্টেটমেন্ট দিয়েই টেস্ট করলে বোঝা যাবে না, আবার শুধু ব্যালেন্স শিট দিয়ে টেস্ট করলে বোঝা যাবে না। ইনকাম স্টেটমেন্টের সাথে ব্যালেন্স শিট, ব্যালেন্স শিটের সাথে ইনকাম স্টেটমেন্ট, অথবা ইনকাম স্টেটমেন্টের দুইটা ফিগার, অথবা ব্যালেন্স শিটের দুইটা ফিগার, এরকম। যেমন গ্রাম দেশের অনেক মানুষই বলে যে একটু ব্লাড টেস্ট করে দেখেন তো কি অবস্থা। তার মানে তাদের ধারণা হলো যে ব্লাড টেস্ট করলে জগতের সব। হ্যাঁ, ব্লাড টেস্ট করা যায়, এখন ব্লাড টেস্টের 100 রকমের টেস্ট আছে, কিভাবে যার যেই পারপাসে টেস্ট করা দরকার সে ওই পারপাসে ওই ধরনের টেস্ট করা হয়। তেমনি একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেও যদি আপনি এই অ্যাসেট, লায়াবিলিটি, রেভিনিউ, এক্সপেন্স এগুলো এরকম দিয়ে হাজার রকমের টেস্ট করতে পারবেন। তার মানে টেস্ট করে যদি আপনি এই একটার সাথে একটা ইন্টার রিলেশনশিপ ক্রিয়েট করে যদি স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করেন কার প্রতিষ্ঠানের, তখনই তাকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস বলবো। তাহলে আমরা বলতে পারি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলতে বোঝায় এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে আইডেন্টিফাই করা হবে কি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এন্ড উইকনেস। এই দুইটা নিচে আন্ডারলাইন করেন, ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এন্ড উইকনেস অফ এ ফার্ম, কোনো প্রতিষ্ঠানে কিভাবে করব, বাই প্রপারলি এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ, সঠিকভাবে রিলেশনশিপ ক্রিয়েট করে বিটুইন দ্য ফার্মস
বিটুইন দ্য আইটেমস অফ দ্য ব্যালেন্স শিট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, বা আমরা বলতে পারি বিটুইন দ্য আইটেমস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, বিটুইন দ্য আইটেমস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস। তার মানে ইনকাম স্টেটমেন্ট এবং ব্যালেন্স শিট বা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ব্যালেন্স শিটে যে তথ্যগুলো থাকে সেই তথ্যগুলার একটার সাথে প্রপারলি এস্টাবলিশ রিলেশনশিপ ক্রিয়েট করে তখন আমরা যদি প্রতিষ্ঠানের স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করি তখন তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এখানে প্রপার্টি শব্দটা বলা হয়েছে। যেমন আপনি যদি ধরেন আমরা তো কারেন্ট রেশিওর কথা জানি সবাই, কারেন্ট অ্যাসেট বাই কারেন্ট লায়াবিলিটিস। এখন উপরে কারেন্ট অ্যাসেট থাকবে, নিচে কারেন্ট লায়াবিলিটিস থাকবে। এখন আপনি যদি উপরে কারেন্ট লায়াবিলিটিস দেন আর নিচে কারেন্ট অ্যাসেট দেন তাহলে কিন্তু এস্টাবলিশিং রিলেশনশিপ হলো না, প্রপার এস্টাবলিশিং দ্য রিলেশনশিপ হলো না। তেমনি ইয়ার ক্ষেত্রে আপনি যদি বলা হয়েছে ব্লাডের টেস্ট করা যায়, এখন আপনি যদি ব্লাডের সাথে পানি মিশিয়ে দেন তাহলে তো হবে না। তো তেমনি এটা বলা হচ্ছে কি কোনো প্রতিষ্ঠানের স্ট্রেংথ এবং উইকনেস যাচাই করার প্রক্রিয়া কিভাবে, যে প্রতিষ্ঠানের যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর একটার সাথে আরেকটার প্রপারলি রিলেশনশিপ এস্টাবলিশ করে যদি আমরা প্রতিষ্ঠানের স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করি তখন তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ঠিক ব্যক্তির ক্ষেত্রে যেমন কোনো ব্যক্তির স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করা হয় তাকে মেডিকেল চেকআপ করে, তেমনি কোনো প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলোর একটার সাথে আরেকটার প্রপার রিলেশনশিপ এস্টাবলিশ করে যদি আমরা স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করি তখন তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তাহলে সহজ ডেফিনেশন, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস ডিফাইন্ড অ্যাজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং কি ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ এন্ড উইকনেস কিভাবে করব, by properly establishing the relationship between the items of balance sheet and profit and loss account, or between the items of financial statement। তাহলে আমরা আবার বলি কোন প্রতিষ্ঠানের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এলিমেন্টগুলোকে প্রপারলি রিলেশনশিপ এস্টাবলিশ করে কোন প্রতিষ্ঠানের স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়াকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। তাহলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট হলো অর্গানাইজড হয়তে ইন্টারেস্টেড ইউজারদের কাছে অ্যাকাউন্টিং প্রিন্সিপালস এবং কনভেনশন অনুযায়ী এই ফাইন্যান্সিয়াল ইনফরমেশনগুলো ডিসক্লোজ করার প্রক্রিয়া। সেখানে শুধু উপস্থাপন করব, তারপরে উপস্থাপন করার পরে সেগুলো একটার সাথে একটা রিলেশনশিপ ক্রিয়েট করে যদি আমরা স্ট্রেংথ এবং উইকনেস যাচাই বাছাই করি তখন তাকে বলা হবে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। এখন আসেন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করার উদ্দেশ্য কি। ঠিক ব্যক্তির ক্ষেত্রে যেমন যে ব্যক্তির একটা দেখা যায় তার ডায়াবেটিস ঠিক আছে কিন্তু হার্টের সমস্যা, দেখা যায় হার্টও ঠিক আছে তার কোলেস্টেরল বেশি, তেমনি একটা প্রতিষ্ঠানের কিন্তু বিভিন্ন ডাইমেনশনে টেস্ট করা হয়। যে আসলে প্রতিষ্ঠানের ডাইমেনশনগুলোর ভিতরে থাকে মূলত আপনার সলভেন্সি, তারপরে তার প্রফিটেবিলিটি, তারপরে তার ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি এবং লাস্টে তার মার্কেটের অবস্থা কি রকম, মার্কেটে তার শেয়ার অবস্থা কি রকম। তো এই চারটা ডাইমেনশন টেস্ট করার জন্য মূলত ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হয়। আরো অন্যান্য অনেক উদ্দেশ্য করতে পারে। আমি আবারও বলছি ব্যক্তির ক্ষেত্রে যেরকম হাজার রকমের ১৭ রকমের টেস্ট করা যায় তেমনি একটা প্রতিষ্ঠানের এক এক ইউজারের এক এক পারপাস তিনি ওইভাবে অ্যানালাইসিস করবেন। তবে ব্রড হেডে মূলত চারটা টেস্ট করার জন্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা। প্রথম হলো সলভেন্সি টেস্ট করার জন্য, তারপর হলো তার প্রফিটেবিলিটি টেস্ট করার জন্য, তারপর হলো তার ম্যানেজারিয়াল এফিসিয়েন্সি টেস্ট করার জন্য, তারপর হলো তার মার্কেটের অবস্থা যাচাই বাছাই করার জন্য। তো সলভেন্সি আবার দুই রকম, একটা হলো শর্ট টার্ম সলভেন্সি, একটা হলো লং টার্ম সলভেন্সি। শর্ট টার্ম সলভেন্সির জন্য যেরকম কারেন্ট অ্যাসেট কারেন্ট রেশিও কুইক রেশিও বের করা হয়, আর লং টার্ম সলভেন্সির জন্য তার ডেট এবং ইকুইটি রেশিও দেখানো হয়। অর্থাৎ প্রতিষ্ঠান বর্তমানে ভালোই চলে কিন্তু প্রতিষ্ঠানে যদি শেয়ার ক্যাপিটালের চেয়ে লোন ক্যাপিটালের পরিমাণ অনেক বেশি থাকে তাহলে এখন লাভ ঠিক আছে চলতেছে, কিন্তু একটা সময় যদি কোনো কারণে প্রতিষ্ঠান লসে যায় তখন আপনি ইকুইটি বিক্রি করে যদি আপনার ক্যাপিটাল থাকে তাহলে লাভ হলে শেয়ার হোল্ডাররা লাভ পাবে, লস হলে লস পাবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানের লস হলে তো তাদেরকে কিছু দেওয়ার দরকার নেই, বা প্রফিট হলেও যে দিতে হবে এমন কোনো কথা না। কিন্তু যদি আপনি ব্যাংক থেকে লোন নেন অর্থাৎ এই ডেট ক্যাপিটাল আপনার বেশি থাকে তখন আপনি লাভ করেন আর লস করেন আপনাকে ইনস্টলমেন্টের টাকা এবং সুদের টাকা দিতেই হবে। সেটা না দিতে পারলেই তখন প্রতিষ্ঠান কি হবে, দেউলিয়া ঘোষিত হবে। তাহলে টেস্ট করা হয় মূলত সলভেন্সির জন্য। সলভেন্সি দুই রকম, একটা শর্ট টার্ম একটা লং টার্ম। দ্বিতীয় যেটা হলো অপারেশনাল ইফিসিয়েন্সি বা ম্যানেজারিয়াল ইফিসিয়েন্সি, যেটা হলো আমরা অ্যাক্টিভিটি টার্নওভার রেশিওগুলো দিয়ে আমরা মেজার করে থাকি। ইনভেন্টরি টার্নওভার, অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার, অ্যাসেট টার্নওভার। ইনভেন্টরি টার্নওভার কি রকম আমরা যদি এগুলো পরে পড়াবো, যে প্রতিষ্ঠানের মাল বানিয়ে যদি স্টোরে বেশি দিন পড়ে থাকে তাহলে ওয়ার্কিং ক্যাপিটাল ব্লক থাকে, তাহলে ম্যানেজমেন্ট দক্ষ না, মার্কেটিং ফোর্স দক্ষ না। আবার যদি অ্যাকাউন্ট রিসিভেবল মানুষের কাছে বাকিতে থাকে, বেশি দিন পড়ে থাকে, তাহলে দেখা যায় আপনার ব্যাড ডেট হওয়ার সম্ভাবনা থাকে, আবার ওয়ার্কিং ক্যাপিটালের ব্লক থাকে। তাহলে এগুলো যত বেশি দ্রুত কালেকশন হবে ততই প্রতিষ্ঠানের জন্য ভালো। তো এটা আমরা অ্যানালাইজ অ্যাকাউন্ট রিসিভেবল টার্নওভার বা ইনভেন্টরি টার্নওভার
এগুলোকে অ্যাক্টিভিটি রেশিও অথবা টার্নওভার রেশিও বলা হয়, সেটা দিয়ে আমরা এই ম্যানেজারাল এফিসিয়েন্সি টেস্ট করতে পারি। তারপরে প্রফিটেবিলিটি, আমরা গ্রস প্রফিট রেশিও, অপারেটিং প্রফিট রেশিও, নেট প্রফিট রেশিও, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, এগুলো দিয়ে আমরা প্রতিষ্ঠানের প্রফিটেবিলিটি মেজার করতে পারি। তারপরে আর্নিং পার শেয়ার, তারপরে ডিভিডেন্ড পে আউট রেশিও, প্রাইস আর্নিং রেশিও, এগুলো দ্বারা প্রতিষ্ঠানের মার্কেটের অবস্থা টেস্ট করতে পারি। তাহলে মূলত 4টা ডাইমেনশন, এখানে অনেকগুলো কথা লিখছে, মূলত 4টা সাইডে টেস্ট করা হয়। একটা হলো সলভেন্সি, প্রফিটেবিলিটি, ম্যানেজারাল এফিসিয়েন্সি, মার্কেট রিপুটেশন যেটাকে বলা হয়, টেস্ট করা হয়। তারপর আসেন লিমিটেশনস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের লিমিটেশনস গুলো কি কি? তো যাই কিছু সুবিধা তার কিছু অসুবিধাও থাকবে, তো এগুলো তো পড়লে বুঝবেন। প্রথম যেটা বলা হচ্ছে যে হিস্টোরিক্যাল নেচার ইন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটা যে শুধু কেবল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের লিমিটেশন তা নয়, এটা মডার্ন এই আমাদের ট্রেডিশনাল অ্যাকাউন্টিং এরও লিমিটেশন। কারণ আমরা অ্যাসেটের যখন আমরা দেখাই ব্যালেন্স শিটে, একটা অ্যাসেট 5 বছর আগে কেনা হচ্ছে, কিন্তু আমরা বাজার মূল্যে দেখাই না, সেটা কিন্তু হিস্টোরিক্যাল কস্টে দেখাই। তাহলে আমরা বলতেছি ব্যালেন্স শিট হলো কোন একটা প্রতিষ্ঠানের একটা সুনির্দিষ্ট ডেটের আর্থিক অবস্থা। তাহলে 10 বছর আগে 5 কাঠা জমির দাম ছিল 20 লাখ টাকা, 10 বছর পরেও সেটা আমরা 20 লাখ টাকা দেখাচ্ছি, তাহলে প্রকৃত আর্থিক অবস্থা দেখা যাচ্ছে না। তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করলেও প্রতিষ্ঠানের ভালো অবস্থা দেখাবে না, এটাই স্বাভাবিক কথা। তাহলে হিস্টোরিক্যাল নেচারের কারণে এই একটা সমস্যা। দ্বিতীয় হলো নো সাবস্টিটিউট অফ জাজমেন্ট। এখানে বলা হচ্ছে অ্যানালাইসিস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ইজ এ টুল হুইচ ক্যান বি ইউজ প্রফিটেবলি বাই অ্যান এক্সপার্ট অ্যানালিস্ট বাট মে লিড টু ফল্টি কনক্লুশন ইফ ইউজড বাই আনস্কিলড অ্যানালিস্ট। হ্যাঁ, তো বলা হচ্ছে যে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করলে অনেক কিছুই আমরা বের করব, প্রফিটেবিলিটি হ্যান ত্যান এগুলো সবগুলাই, কিন্তু যদি এটা আপনি ভুলভাবে উপস্থাপন করেন বা ভুল অ্যানালাইসিস আনস্কিলড অ্যানালিস্ট কর্তৃক যদি এটা আপনি অ্যানালাইসিস করেন, তখন তো এটা ভুল হতে পারে। অর্থাৎ উনি যেটা অ্যানালাইসিসটা করবে, যেমন বাংলাদেশ থেকে যখন ইন্ডিয়াতে মানুষ টেস্ট করতে যায়, তখন বলা হয় বাংলাদেশে কিন্তু ডাক্তারের অভাব নেই, ভালো ডাক্তার আছে, কিন্তু সমস্যা হলো ডায়াগনস্টিক সেন্টারের সমস্যা, মানে ডায়াগনোসিসটা ভালো হচ্ছে না। বাংলাদেশে বলে যে আপনি বাঁচবেন না 3 মাস বা 2 মাস, ইন্ডিয়াতে গেলে বলে আপনার কিছুই হয়নি, তার মানে টেস্টটা সঠিক না। এখানেও ঠিক সেম বলা হচ্ছে যে আনস্কিল বা যদি এটা সঠিকভাবে অ্যানালাইসিস না করা হয়, তাহলে ওটার উপর বিশ্বাস করে যদি আমি কোনো সিদ্ধান্ত নেই, তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়া হবে। তারপরে রিলায়েবিলিটি অফ ফিগার, এটা পাবলিক লিমিটেড কোম্পানির ক্ষেত্রে যেহেতু অডিটেড ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থাকে সেটার উপর রিলাই করা যায়, কিন্তু প্রাইভেট লিমিটেড হলে তার উপর আপনি মোটেও রিলাই করতে পারেন না। কারণ প্রাইভেট লিমিটেড কোম্পানিতে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দুইটা প্রস্তুত করে, একটা হলো মালিক নিজের জন্য, আরেকটা হলো ট্যাক্সে জমা দেওয়ার জন্য, আরেকটা ব্যাংকে লোনের জন্য অ্যাপ্লাই করার জন্য, তিনভাবে 3 রকম করে। কিন্তু পাবলিক লিমিটেড যেহেতু অডিটেড থাকে, তারপরে এটা নিয়ে বাংলাদেশে প্রচুর কথাবার্তা হয় যে আসলে অডিটররা যোগ সাজস করে এই প্রতিষ্ঠানগুলো কি করে। এই যে একটা শব্দ আছে উইন্ডো ড্রেসিং, উইন্ডো ড্রেসিং এটাকে বলে ম্যানিপুলেশনের একটা টেকনিক। উইন্ডো মানে হলো জানালা, ড্রেসিং মানে হলো সজ্জা, গবাক্ষর সজ্জা বলা হয় বাংলায়। অর্থাৎ ভিতরে ফার্নিচার খুব নোংরা, আপনি জানালা খুব সুন্দর করে পর্দা লাগিয়ে দিলেন, এখন বাইরে থেকে কোনো লোক যদি দেখে তখন বলবে যে আরে জানালার পর্দা এত সুন্দর, তাইলে ভিতরে বোধহয় কত সুন্দর ঘর। হয়তো অনেকটা বিষয়টা এরকম হয় যে বলা হয়তো উপরে ফিটফাট ভিতরে সদরঘর। তো কোনো কোনো প্রতিষ্ঠান এরকম আর্টিফিশিয়াল ভাবে অ্যাকাউন্টস ম্যানিপুলেট করে। কিভাবে করে? তারা ধরেন রেভিনিউ বেশি দেখানোর জন্য অ্যাকাউন্ট রিসিভেবল বাকি দিবি কি অনেক বেশি পরিমাণ দেখায়, তাহলে প্রফিটি ক্লোজিং ইনভেন্টরি পরিমাণ অনেক বেশি দেখায়। এগুলো যত বেশি হবে প্রফিটের পরিমাণ তত বেশি হবে। এখন দরকার কি অডিটররা দেখা, অডিটররা যদি এগুলো না ধরতে পারে, প্রায় ধরনের এই ধরনের ঘটনা তো বাংলাদেশ বা পৃথিবীর অন্যান্য দেশে হচ্ছে। তো এইভাবে ম্যানিপুলেশন যদি করা হয়, তাহলে ওই ফিগারগুলোর উপর রিলায়েবিলিটি করা যায় না। তারপরে বলা হচ্ছে সিঙ্গেল ইয়ার অ্যানালাইসিস। আপনারা যখন ইন্টার্নশিপ করতে যান তখনও বলা হয় কমপক্ষে 5 বছরের ডেটা অ্যানালাইসিস করতে হলে, তাহলে আপনি ওই প্রতিষ্ঠান সম্পর্কে একটা কনক্লুশন দিতে পারবেন। যখন এমফিল করতে যাবেন তখন বলবে 10 বছর, আর পিএইচডি করতে গেলে বলবে 20 বছরের ডেটা নিয়ে আসেন। অর্থাৎ একটা প্রতিষ্ঠান যেমন দেখবেন আপনি যখন কোনো জায়গায় বাইবা দিতে যান, তখন আপনি 10 মিনিট বা 15 মিনিট মোটামুটি আপনি একটা ভালো আচরণ করে তাদের সাথে চলে আসেন। সেনাবাহিনীতে গেলে কিন্তু যখন কমিশনার র্যাঙ্কে যেতে চায় তখন কিন্তু 3 দিন তাদেরকে ওখানে রাখা হয়। অর্থাৎ আপনি আধা ঘন্টা, 10 মিনিট, 20 মিনিট, 2 ঘন্টাও কারোর সাথে অভিনয় করে চলে আসতে পারবেন, কিন্তু 3 দিন যখন আপনি একসাথে এক জায়গায় থাকবেন, তখন আপনার প্রকৃত অবস্থা ধরা পড়বেই যে আসলে আপনি কি রাগী না বদরাগী না ইমোশনাল। এটা এই জন্য সেনাবাহিনীতে গেলে দেওয়া হয়। আর অনেক মাল্টিনেশনাল কোম্পানিগুলো তো অনেক সময় ফুল ডে অ্যাসিস্টমেন্ট বলে, যেমন ইউনিলিভার বা অনেক প্রতিষ্ঠানে এই কাজগুলো করে। তারা বেশি লোককে ডাকবে না, হয়তো 5 জনকে ডাকবে, বলবে যে গুলশানে অমুক একটা হোটেলে আসেন, সারাদিন আপনার সাথে থাকবে, খাবে, গল্প করবে, একাডেমিক কোনো কথাই। এর মাঝে আপনি কিভাবে কথা বলেন, ওই যে প্রায় সময় দেখেন ইয়েতে আসে না যে আপনি কি শব্দ করে পানি খেলেন কিনা, চা খেলেন কিনা,
নিঃশ্বাস নেওয়ার সময় গ্লাসের ভিতরে নিঃশ্বাস পড়লো কিনা, আপনার কোনো ম্যানারিজম যেগুলো আছে, কোনো মুদ্রা দোষ আছে কিনা, এগুলো ধরা পড়বে। তো ঠিক এরকম একটা প্রতিষ্ঠানে সিঙ্গেল ইয়ার অ্যানালাইসিস করলে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। তো একাধিক বছরে যদি অ্যানালাইসিস করেন তখন এটাতে বলা হয়। তারপরে ডিফারেন্ট ইন্টারপ্রিটেশন, এটা একটু গুরুত্বপূর্ণ। যেমন আমরা কারেন্ট রেশিওর কথা সবাই জানি। তো এখন কারেন্ট রেশিওর ক্ষেত্রে আমরা বলি 2:1 হলে এই প্রতিষ্ঠান সলভেন্ট। এখন আমি যদি বলি 2:1 হলে সবার জন্য এটা সলভেন্ট, না থাকলে যে আবার ইনসলভেন্ট হবে এরকম না। যেটা দেখবেন যেমন গ্রামগঞ্জে মানুষ আছে, তাদের কাছে কিন্তু নগদ টাকাটা কম থাকে, কিন্তু তাদের নন কারেন্ট অ্যাসেট অনেক বেশি। দেখা যায় গরু, খামার, তারপরে ধান, ধানি জমি টমি অনেক বেশি কিছু থাকে। আবার শহরের লোকের কাছে একটু নগদ টাকাটা বেশি থাকে। তো ওই লোক কি তাইলে আপনি গরিব বলবেন? না, গরিব না। তার কাছে হয়তো লিকুইড মানি নেই। কিন্তু আবার দেখা যায় শহরের লোকের কাছে, যারা চাকরি বাকরি করে, ওদের কাছে লিকুইডিটিটা একটু ভালো থাকে। তো অনেক ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন থাকে, তাদের ক্ষেত্রে 2:1 নাই, কারণ তারা বিক্রি করে আর নগদ টাকা আসে, আবার ইনভেস্ট করে। 2:1 মানে কি, আপনার 1 টাকা লাইবিলিটিটা কিন্তু 2 টাকা থাকতে হবে। তার মানে 1 টাকা আপনার সব সময় আইডেল পড়ে থাকে। কিন্তু ব্যবসায়ীরা কিন্তু টাকা আইডেল ফেলে রাখে না। এই জন্য দেখবেন ব্যবসায়ীরা যারা মোটামুটি মিডিয়ান মানের ব্যবসায়ী, ওরা কিন্তু ফ্ল্যাট বাড়ি বা কিনে না। ধানমন্ডিতে 3 কোটি টাকা দিয়ে একটা ফ্ল্যাট বাড়ি না কিনে ওরা মনে করে ভাড়া থাকবে, 3 কোটি টাকা সার্কুলেট করে আমি মাসে 3 লাখ টাকা ইনকাম করবো, আমি 50,000 টাকা ভাড়া দিয়ে অসুবিধাটা কি। তো এই কাজগুলো করে। তো যেটা বলছি, ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা কাস্টমারের চাহিদা মাফিক টাকা দিতে হবে, তাদের ক্ষেত্রে কারেন্ট রেশিও 2:1 দরকার। কিন্তু ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে 2:1 এটা প্রয়োজন নাই। তাহলে 2:1 না থাকলে আপনি বলবেন যে প্রতিষ্ঠান ইনসলভেন্ট, এটা বলা যাবে না। আবার ধরেন কারেন্ট রেশিওর কারেন্ট অ্যাসেটের ভিতরে কি কি থাকলো, আপনার ইনভেন্টরি থাকলো, অ্যাকাউন্ট রিসিভেবল থাকলো, আর নিচে কারেন্ট লায়াবিলিটি থাকলো। এটি যদি 2:1 থাকলে আপনি প্রতিষ্ঠান দেনা পরিশোধ করার ক্ষমতা আছে, এটা বলা যাবে না। কারণ কারণ হলো কারেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল হলো বাকিতে টাকা, সে দিলে আপনি পাবেন, না হলে না। ইনভেন্টরি হলে স্টোরে মাল আছে, বিক্রি হলে না পাবেন। তাহলে এই 2:1 দিয়ে লাভটা কি? কারণ আমরা জানি কি, গ্রন্থগত বিদ্যার পরে হস্তে ধন, নয় বিদ্যা নয় ধন, ফলে প্রয়োজন। তাহলে এটা বিভিন্ন রকম ব্যাখ্যা আছে যে 2:1 হলেই যে এটা প্রতিষ্ঠান ভালো হবে, এটা নির্ভর করবে নেচার অফ দ্য বিজনেসের উপরে। তারপরে বলা হয় ফিটফল অফ ইন্টারফার্ম কম্পারিজন, একটা প্রতিষ্ঠানের সাথে আরেকটা প্রতিষ্ঠানের তুলনা। এখন আপনি যদি বেক্সিমকো ফার্মার সাথে স্কয়ার ফার্মার তুলনা করেন, তাহলে হয়তো একটা তথ্য আপনি সিদ্ধান্তে আসতে পারেন। কিন্তু যদি আপনি একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানির সাথে একটা টেক্সটাইল কোম্পানির তুলনা করেন, তাহলে কিন্তু এটা সঠিক, আপনি তুলনা করলে এটা সঠিক রেজাল্টটা হবে না। এই জন্য বলা হচ্ছে ইন্টারফার্ম কম্পারিজন, ফিটফল মানে অসুবিধা। তারপরে প্রাইস লেভেল চেঞ্জেস, আমরা যদি কারেন্ট মার্কেট প্রাইস এর সাথে তুলনা করি, তাহলে এটা হবে না। তারপরে শর্টকামিংস ফর টুলস এন্ড অ্যানালাইসিস, আমরা বলতেছি রেশিও অ্যানালাইসিস করব, কম্পারেটিভ অ্যানালাইজ করব, ভার্টিক্যাল অ্যানালাইজ করব। এছাড়া তো আরো বহু অ্যানালাইসিস থাকতেও পারে, যেগুলো তো আমরা জানিও না, শুনিও না, বা বই পুস্তকে হয়তো আসে নাই। তো এরকম টুলস শর্টকামিং থাকতে পারে, এগুলো পড়লে বুঝতে পারবেন, এগুলো তো কঠিন কিছু না। তো এই চ্যাপ্টারটা হলো মূলত ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টার। তাহলে এখান থেকে এটা আর 2 নম্বর চ্যাপ্টার 9 মিলে একটা কোশ্চেন হয় নরমালি প্রত্যেক বছরে। এখান থেকে 2টা কোশ্চেন থাকে শর্ট, আপনার 7-8 মার্কের থিওরি থাকবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাকে বলে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের কম্পোনেন্ট গুলো কি কি, বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কাকে বলে, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসের ইয়াগুলো কি কি, অবজেক্টিভসটা কি, লিমিটেশনসটা কি। এই অর্থাৎ এখান থেকে কোনোটা বাদ দেওয়া যাবে না, সবটাই পড়তে হবে। এখান থেকে আপনার এই 7-8 মার্কের কোশ্চেন থাকবে। এখন তারপরে হলো ফাইন্যান্সিয়াল, আমরা তো বলছি অ্যানালাইসিস করব, অ্যানালাইসিস করার উদ্দেশ্যটা এটা। এগুলা এখন অ্যানালাইসিসটা কিভাবে করব, এটাকে বসে বসে কেসি দিয়ে কুটা কুটা করব তা না। আমরা বেশ কিছু টেকনিক, বিশেষ করে রেশিও অ্যানালাইসিস টেকনিক্স এর কথা আপনাদেরকে বলেছি। তো পরের চ্যাপ্টারটা হলো বেসিক অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এই অ্যানালাইসিস করার প্রক্রিয়াটা কি হবে। আমরা আজকে একটু হালকা আলোচনা করে দিই, নেক্সট ক্লাস থেকে আমরা অঙ্ক করাবো। অ্যানালাইসিস করার টুলস গুলোকে আপনারা বাসায় পড়বেন, আমি একটু আলোচনা করে দিই। বেসিক অ্যানালিটিক্যাল প্রসিডিউর, এটা হবে চ্যাপ্টার 9। আচ্ছা, বেসিক অ্যানালিটিক্যাল প্রসিডিউর অর্থাৎ অ্যানালাইসিস করার প্রক্রিয়াটা কি। আমরা তো ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস কি সেটা জানলাম, এখন আসবে অ্যানালাইসিস করার টুলস বা টেকনিকস গুলা কি কি। তো হতে বলা হচ্ছে টাইপস অফ ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস এন্ড ইন্টারপ্রিটেশন। The analysis and interpretation of financial statement can be classified into different categories depending on প্রথম হলো ম্যাটেরিয়াল ইউজ, অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের এই যে কম্পোনেন্ট গুলা থাকে, সেই কম্পোনেন্ট গুলা কে কোন পারপাসে ব্যবহার করে সে অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা হয়। প্রথম হলো মোডাস অপারেন্ডি, এটা একটা ল্যাটিন ওয়ার্ড।
এটা হলো মেথডস অফ অপারেশন টু বি ফলোড, কোন পদ্ধতি ফলো করে তার উপর ভিত্তি করে এটা। তো প্রথম হলো ম্যাটেরিয়াল ইউজড এর উপর ভিত্তি করে এটাকে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হলো এক্সটার্নাল অ্যানালাইসিস, একটা হলো ইন্টারনাল অ্যানালাইসিস। এক্সটার্নাল অ্যানালাইসিস হলো প্রতিষ্ঠানের বুকস অফ অ্যাকাউন্টসে যাদের এন্ট্রান্স নাই তারা যখন অ্যানালাইসিস করে তখন তাকে বলা হবে এক্সটার্নাল অ্যানালাইসিস। আর প্রতিষ্ঠানের ইন্টারনাল ম্যানেজমেন্ট যাদের বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রান্স আছে তারা যখন অ্যানালাইসিস করে তখন তাকে বলা হবে ইন্টারনাল অ্যানালাইসিস। এখানে বলে দেওয়া আছে এক্সটার্নাল অ্যানালাইসিস হলো যারা প্রতিষ্ঠানের বুকস অফ আউটসাইডার, ইনভেস্টর, ক্রেডিটর, শেয়ার হোল্ডার বা গভর্নমেন্ট এজেন্সি, তারা যাদের বুকস অফ অ্যাকাউন্টসে এন্ট্রান্স নেই তারা যখন অ্যানালাইসিস করে তখন তাকে বলা হবে এক্সটার্নাল অ্যানালাইসিস। এখন ধরুন ব্যাকসিংকো ফার্মার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন আমরা অ্যানালাইজ করব তখন আমাদেরকে বলা হবে এক্সটার্নাল অ্যানালাইসিস। আর ইন্টারনাল ম্যানেজমেন্ট যখন অ্যানালাইসিস করবে তখন তাকে বলা হবে ইন্টারনাল অ্যানালাইসিস। তো ইন্টারনাল ম্যানেজমেন্ট বিভিন্ন কারণে তারা অ্যানালাইসিস করে তাদের প্রয়োজনীয় ডিসিশন নেওয়ার ক্ষেত্রে এটাকে। আর অন দ্য বেসিস অফ মোডাস অপারেন্ডি, প্রসিডিউর অনুযায়ী এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটাকে বলা হয় হরিজন্টাল অ্যানালাইসিস আর একটাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা পড়াবো হরিজন্টাল অ্যানালাইসিসের আরেকটা নাম বলা হবে কম্পারেটিভ অ্যানালাইসিস, আর ভার্টিক্যাল অ্যানালাইসিসের আরেকটা নাম বলা হবে কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালাইসিস। আচ্ছা, হরিজন্টাল একটা হলো রো আর একটা হলো সারি। হরিজন্টাল মানে হলো রোতে, ধরেন 1 কলাম 2 কলাম 3 কলাম, এটা হলো ভার্টিক্যাল। আর হরিজন্টাল হলো সমান্তরাল। তার মানে আমরা যেটা বলছি যে একটা সিঙ্গেল ইয়ার ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করলে আপনি কোনো সিদ্ধান্তে আসতে পারবেন না। তাহলে যখন একাধিক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করা হবে তখন তাকে বলা হবে হরিজন্টাল অ্যানালাইসিস। এই যে এখানে লেখা আছে আন্ডার দিস টাইপস অফ অ্যানালাইসিস কম্পারিজন অফ দ্য ট্রেন্ড অফ ইচ আইটেম অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ওভার দ্য নাম্বার অফ ইয়ার্স। এই যে আমি বোল্ড করছি বিবিএ তে পড়ানোর সময়, ওভার দ্য নাম্বার অফ ইয়ার্স, একাধিক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যানালাইসিস করা হবে তখন তাকে বলা হবে হরিজন্টাল অ্যানালাইসিস। এই জন্য এটা একাধিক বছর, যেহেতু এটা হলো ডাইনামিক অ্যানালাইসিস, গতিশীল, 1 বছর 2 বছর 3 বছর 4 বছর একসাথে 5 বছরের অ্যানালাইসিস করা হবে, এই জন্য ওভার দ্য নাম্বার অফ ইয়ার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করা হবে, এই জন্য এটাকে বলা হবে ডাইনামিক অ্যানালাইসিস। এটার দ্বারা মূলত বের করা হয় প্রতিষ্ঠানের পারফরমেন্স ট্রেন্ডটা কোন দিকে যাচ্ছে, যে ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে। তাহলে when the financial statements of number of years are analyzed or over the number of years of analyzed, it is called horizontal analysis. It is a dynamic analysis. অর্থাৎ একাধিক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যানালাইসিস করা হবে তখন তাকে বলা হবে হরিজন্টাল অ্যানালাইসিস। আর একটা সিঙ্গেল ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যানালাইসিস করা হবে তখন তাকে বলা হবে ভার্টিক্যাল অ্যানালাইসিস। আমরা দেখাবো এগুলো অঙ্ক করে। ভার্টিক্যাল মানে হলো কোন একটা সুনির্দিষ্ট ইয়ারের, যেমন হরিজন্টাল হলো ধরেন 2010 থেকে 2020 সাল পর্যন্ত আপনি অ্যানালাইজ করলেন, এটা হলো হরিজন্টাল অ্যানালাইসিস। আর 2010 সালের 2011 সালের একটা সিঙ্গেল ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যানালাইসিস করা হয় তখন তাকে বলা হয় ভার্টিক্যাল অ্যানালাইসিস। দুইটা দুই পারপাসে করা হয়। তো এটাকে এই জন্য বলা হয় স্ট্যাটিক অ্যানালাইসিস। স্ট্যাটিক স্থিতিশীল, ওই যে যারা সায়েন্স পড়ে আসছেন স্ট্যাটিক্স এন্ড ডাইনামিক্স পড়ছিলেন না, ওরকম। স্ট্যাটিক্স হলো স্থিতিশীল, যে একটা সিঙ্গেল ইয়ার, এটা যেহেতু 1 বছরে করা হয় এই জন্য এটাকে বলা হয় স্ট্যাটিক অ্যানালাইসিস। তাহলে আমরা কি বলতে পারি, মোডাস অপারেন্ডি বা মেথডস অফ অপারেশন টু বি ফলোড এর উপর বেসিস করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো হরিজন্টাল অ্যানালাইসিস, একটা হলো ভার্টিক্যাল অ্যানালাইসিস। হরিজন্টাল হলো একাধিক বছরের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস যখন অ্যানালাইসিস করা হবে তখন তাকে বলা হবে হরিজন্টাল অ্যানালাইসিস। আর একটা সিঙ্গেল ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যখন অ্যানালাইজ করা হবে তখন তাকে বলা হবে ভার্টিক্যাল অ্যানালাইসিস। পরীক্ষা কিন্তু থাকে আইদার শর্ট নোটস আর ডিফারেন্স, এই কোনো প্রক্রিয়াতে হরিজন্টাল অ্যানালাইসিস এবং ভার্টিক্যাল অ্যানালাইসিসের মাঝে ডিফারেন্স বা শর্ট নোটস এগুলো লিখতে আসে। তাহলে আমরা বলছি যখন একাধিক বছরের আর্থিক তথ্য বিশ্লেষণ করা হবে, ফাইন্যান্সিয়াল অ্যানালাইজ করা হবে তখন তাকে বলা হবে হরিজন্টাল অ্যানালাইসিস। যখন একটা সিঙ্গেল ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইজ করা হবে তখন তাকে বলা হবে ভার্টিক্যাল অ্যানালাইসিস। হরিজন্টাল অ্যানালাইসিস হলো ডাইনামিক অ্যানালাইসিস, আর ভার্টিক্যাল অ্যানালাইসিস হলো এটাকে বলা হয় স্ট্যাটিক অ্যানালাইসিস। এই যে আমি নিচে লিখিয়ে রাখছি, এটা পরীক্ষা থাকে, ডিফারেন্স বিটুইন হরিজন্টাল এন্ড ভার্টিক্যাল অ্যানালাইসিস। তারপরে অ্যানালাইসিস করতে গেলে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টকে একটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী সাজাতে হয়, অর্থাৎ ফরম্যাট অনুযায়ী সাজানো। এটা একটা ফরম্যাট আমি দিয়ে দিচ্ছি, আপনারা যদি পারেন এটা দেখে নেবেন। ব্যালেন্স শিট এবং ইনকাম স্টেটমেন্ট, তার মানে কারেন্ট অ্যাসেট, কারেন্ট লায়াবিলিটিস, তারপরে নন কারেন্ট অ্যাসেট, নন কারেন্ট লায়াবিলিটিস, অর্থাৎ সাজাতে হবে আপনাকে। এই সাজানো ফরম্যাটটা দিয়ে দিচ্ছি। এখন আসেন আর কি কি টুলস এন্ড টেকনিক্স আছে। তাহলে আমরা এখানে টুলস এন্ড টেকনিক্স গুলা সামারি করে ফেললাম।
প্রথম কম্পারেটিভ অ্যানালাইসিস অথবা আমরা বলছি হরিজন্টাল অ্যানালাইসিস, কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালাইসিস অবলিক ভার্টিক্যাল অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, সবচেয়ে ওয়াইডলি ইউজ টেকনিক্স হলো রেশিও অ্যানালাইসিস। টোটাল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যে কোনো বই যদি দেখেন আপনি, সুব্রমণিয়াম বা ওয়াইল্ডের বইটা, তারপরে স্টিভেন এইচ ফ্যানম্যানের বই দেখবেন, পুরো বইতে শুধুমাত্র কেবল রেশিও রেশিও রেশিও। অর্থাৎ ডাটা যেরকম 100 রকমের টেস্ট করা যায়, তেমনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টগুলো এলিমেন্টগুলো নিয়ে, অ্যাসেট লাইবিলিটিস গুলো নিয়ে এক এক ইউজার তার মতো করে এটা অ্যানালাইসিস করে। তাহলে আমরা বলছি সবচেয়ে ওয়াইডলি ইউজ টেকনিক্স হলো রেশিও অ্যানালাইসিস। তারপরে ফান্ড ফ্লো অ্যানালাইসিস, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট অ্যানালাইসিস। তা আমরা মূলত আপনাদেরকে চারটা নিয়ে আলোচনা করব: কম্পারেটিভ অবলিক হরিজন্টাল অ্যানালাইসিস, কমন সাইজ অবলিক ভার্টিক্যাল অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, আর সবচেয়ে ওয়াইডলি ইউজ টেকনিক্স হলো রেশিও অ্যানালাইসিস। এই তিনটা আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব, আর এটার জন্য আমরা আলাদা একটা চ্যাপ্টারে পড়ব রেশিও অ্যানালাইসিস উপর ইয়ে করে। পরীক্ষায় রেশিও অ্যানালাইসিস থেকে এক সেট কোশ্চেন থাকবে, আর ইন্ট্রোডাকশন চ্যাপ্টার, এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস চ্যাপ্টার 9 এবং 8, এখান থেকে একটা অঙ্ক থাকবে আর ওখান থেকে থিওরি থাকবে। তা আপনারা একটু আমরা কিভাবে কম্পারেটিভ অ্যানালাইসিস করা হয় এগুলো একটু আপনারা দেখেন। আমরা নেক্সট ক্লাসে আমরা একটু ধীরে ধীরে আগাই, অসুবিধা নেই। মূলত অ্যানালাইসিসের সেই ইন্টারপ্রিটেশনটা জরুরি, তো সেটা আপনারা একটু সময় করে একটু বাসায় দেখেন। আমরা নেক্সট ক্লাসে কম্পারেটিভ অ্যানালাইসিস, হরিজন্টাল অ্যানালাইসিস, হরিজন্টাল বা কম্পারেটিভ অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেন্ড অ্যানালাইসিস, এই তিনটা করাবো। তারপরে রেশিও অ্যানালাইসিস করাবো। আজকে বোধহয় আমাদের কততম ক্লাস? 10ম না? কততম ক্লাস চলতেছে? স্যার দশম। 10ম ক্লাস। তো বোধহয় এবার 13টা 14টা ক্লাস হবে। আচ্ছা, অসুবিধা নেই, আমরা তো 3 ঘন্টা পড়াচ্ছি না, 1.5 ঘন্টা 2 ঘন্টা পড়াচ্ছি, তো একটু ধীরে ধীরে আগাই। তাহলে আপনাদের আজকে কাজ হবে এই কম্পারেটিভ অ্যানালাইসিস বা হরিজন্টাল অ্যানালাইসিস, ভার্টিক্যাল অ্যানালাইসিস বা কমন সাইজ স্টেটমেন্ট অ্যানালাইসিস, ট্রেন্ড অ্যানালাইসিস, এই থিওরিগুলো বোঝার দরকার না, একটু পড়েন। যদি প্রিন্ট দিতে পারেন প্রিন্ট দেন, আর না হলে মোবাইলে পড়লে তো আসলে পড়া হয় না, ল্যাপটপে পড়লেও পড়া হয় না, হাতে লিখতে হয়, হার্ড কপি না দেখলে কখনোই হয় না। তো সময় করে একটু দেখে দেখে লিখেন, অঙ্কগুলা যদি পারেন লেখেন, না হলে তো থাকলো। তো আমরা নেক্সট ক্লাসে কম্পারেটিভ অ্যানালাইসিস এবং এই ভার্টিক্যাল অ্যানালাইসিস এবং ট্রেন্ড অ্যানালাইসিস, এই তিনটা অঙ্ক করাবো। আজকে আপনারা